আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি ধীরে সুস্থে শুরু করি। আচ্ছা, প্রথমে একটু আমাদেরকে ইউজিসি নোটিশের তো ইউজিসি নোটিশে কোনো ইনফ্লুয়েন্স আমাদের এআইএল আসলে পড়বে না। কারণ হচ্ছে এআইএল একটা পুরোটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট বেসড। এখানে কোনো ওরকম পরীক্ষা বা অনলাইন নাই আসলে। এই কারণে যেমন এআইএল ছিল আগে তেমনই চলবে। ঠিক আছে? সো মানে এআইএল এর মান ডিস্ট্রিবিউশন বা এআইএল এর যে কার্যক্রম সেটা আসলে নর্মালি হবে। সো সেটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। জাস্ট নর্মালি আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে আসছি আগেও। অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা দিব, আপনারা করে জমা দিবেন। সেটার উপর আর কি ভাইবা বা ইন্টারভিউ এটাই আর কি। ঠিক আছে? আর এ লেভেলে তো আগেও কোনো পরীক্ষা ছিল না, আপনারা জানেন যে আমি কোনো অনলাইন কোর্স নিয়ে নেই এ লেভেলে। তো অনলাইন প্রতিনিধি হবে না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা মনে হয় আজকে ক্লাসটা শুরু করে দিয়ে সুস্থে। আজকে আমাদের স্যার আসসালামু টপিক আলাইকুম। হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার কথাটা একটু অস্পষ্ট হচ্ছে স্যার, প্লিজ। কথা কি ঠিক আছে এখন? জি স্যার। কথা মানে একটু স্মাজ হয়ে আসছে স্যার, ডিস্টার্ব। আজকে আসলে আমি দেখতেছি একটা minute। হ্যাঁ, এখন কি ঠিক আছে? জি স্যার। জি স্যার, এখন আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তো আমাদের আজকে টপিক হচ্ছে কেএনএন অ্যালগরিদম। তো কেএনএন অ্যালগরিদম না আসলে আমাদের আজকে ডাটা সেট কি জিনিস সেটা দেখবো আমরা, এই নিয়ে সহ কভার করবো আসলে। ডাটা সেট স্যাম্পল, ফিচার্স লেভেল, এগুলা। তো এটা আসলে একটা অনেকটা মেশিন লার্নিং হাতে করে টাইপের আর কি ক্লাস। ঠিক আছে? তো খুব সিম্পল একটা জিনিস আমরা পড়বো আর কি। তো আমার মনে হয় শুরু করে দিয়ে সুস্থে। আচ্ছা, তো প্রিন্ট ঠিক করা দরকার। আচ্ছা, তো প্রথমেই আসি হল ডাটা সেট এবং স্যাম্পলস, এই টপিকটা প্রথমে আসি। তো আপনাদের মেশিন লার্নিং যে কোনো অ্যালগরিদম যখন আপনারা ইমপ্লিমেন্ট করবেন, তখন আপনাদের হাতে থাকতে হবে একটা ডাটা সেট। এখন ডাটা সেটটা আপনারা নিজেরা তৈরি করতে পারেন। ডাটা সেটটা মানে সেটা তৈরি করা অলরেডি আছে, এরকম হইতে পারে। ঠিক আছে? তো ডাটা সেটটা কিরকম চেহারা হয় ডাটা সেটে সেটা আমরা দেখি আগে। এখানে স্যাম্পল দুটো ডাটা সেট দেওয়া আছে, একটা হচ্ছে ডায়াবেটিস ডট সিএসভি আর একটা হচ্ছে আইরিস ডট সিএসভি। ঠিক আছে? তো সিএসভি হচ্ছে ফাইলের একটা এক্সটেনশনের নাম। বুঝছেন? এই সিএসভি যেটা ডট সিএসভি, ডট সিএসভি মানে কি? ডট সিএসভি ফুল ফর্ম হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। ঠিক আছে? এটা হচ্ছে সিএসভি ফুল ফর্ম। এটা হচ্ছে খুব পপুলার একটা ডাটা সেট ফাইল ফরম্যাট। মানে ডাটা সেট গুলো নর্মালি সিএসভি আকারেই থাকে। তা আমরা একটা ফাইল খুলে দেখি আগে যে কি অবস্থা। ঠিক আছে? প্রত্যেকটা ভ্যালু হচ্ছে কমা দিয়ে সেপারেট করা। তো এখানে আসলে দেখেন লাইন আছে অনেকগুলো, মানে এটা একটা লাইন, এটা একটা লাইন। ঠিক আছে? এরকম অনেকগুলো লাইন আছে। তো এই ডাটা সেটে লাইন আছে হচ্ছে মোট 150টা। ঠিক আছে? তো এটা মানে আসলে কি, মানে 150 লাইন থাকা মানে আসলে কি, সেটা এখনই বোঝা বলতেছি। শর্ট ওয়াইল। এই ডাটা সেটকে আপনি চাইলে এক্সেল ফাইল দিয়ে খুলতে পারেন। আমি এখানে ডাবল ক্লিক করলে এক্সেল ফাইল দিয়ে খুলবে। তো এই যে আর কি এক্সেল ফাইল দিয়ে খুলেছে। তো এখানে হচ্ছে, এখানেও অনেকগুলো লাইন আছে। এখানে লাইন আছে হচ্ছে কয়টা, 442-43 লাইন আছে এখানে, 442। আচ্ছা, যাই হোক, সেটা যেটাই হোক। তো এখানে একটু একটু বলি যে লাইনগুলোর মানেটা কি।
So every single line corresponds to one sample. ঠিক আছে, every single line কি বললাম, corresponds to one sample. তো একটা স্যাম্পল মানে হচ্ছে একটা লাইন। তো স্যাম্পল জিনিসটা কি? আচ্ছা, এই যে ডাটা সেটটা, এটার নাম হচ্ছে diabetes.csv। ঠিক আছে, diabetes.csv। তো এই ডাটা সেটের ফার্স্ট লাইন মানে হচ্ছে পেশেন্ট নাম্বার 1। ঠিক আছে, পেশেন্ট নাম্বার 1 এর যাবতীয় ফিচারের যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। ঠিক আছে, লাইন নাম্বার 2 মানে হচ্ছে পেশেন্ট নাম্বার 2। পেশেন্ট নাম্বার 2 এর যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। সিমিলারলি 442 নাম্বার লাইন যেটা আছে সেটা হচ্ছে 442 নাম্বার যে পেশেন্ট, 442 নাম্বার পেশেন্টের ইনফরমেশন দেওয়া আছে 442 নাম্বার লাইনে। তার মানে হচ্ছে এখানে একটা পেশেন্ট মানে হচ্ছে একটা স্যাম্পল। বোঝা যাচ্ছে বিষয়টা? একটা পেশেন্ট মানে হচ্ছে একটা স্যাম্পল। আর iris.csv তে হচ্ছে সিমিলারলি এখানেও সেম, লাইন নাম্বার 1 মানে হচ্ছে স্যাম্পল নাম্বার 1, লাইন নাম্বার 7 মানে হচ্ছে স্যাম্পল নাম্বার 7, আর লাইন নাম্বার 150 মানে হচ্ছে স্যাম্পল নাম্বার 150। কিন্তু এখানে স্যাম্পল মানে কি, এই ডাটা সেট, এটা যেহেতু ভিন্ন একটা ডাটা সেট, আইরিস ডাটা সেট, ডায়াবেটিস ডাটা সেট না, এটা সম্পূর্ণ আলাদা। এখানে একটা স্যাম্পল মানে হচ্ছে একটা ফুল। ঠিক আছে, একটা ফ্লাওয়ার, ওয়ান ফ্লাওয়ার, one sample is actually one flower. This first line corresponds to the information of flower number 1. This line 5 corresponds to the information of flower number 5. ঠিক আছে, তার মানে এখানে 150টা ভিন্ন ভিন্ন ফুলের তথ্য দেওয়া আছে। বোঝা যাচ্ছে বিষয়টা? Yes, sir. এখন এখানে যে এই যে ভিন্ন যে কলাম আছে, এখানে তো কলাম কয়টা আছে? এখানে কলাম আছে এখানে 5টা, তাই না? there are 5 columns। এই কলামগুলোর মানেটা কি সেটা আমরা দেখব। এখানে দেখেন কলাম কয়টা আছে ডায়াবেটিসে। ডায়াবেটিসের কলাম হচ্ছে এ থেকে কে, মানে হচ্ছে 11টা কলাম আছে। তো কলামগুলোর মানেটা আসলে কি সেটা দেখি আমরা। তো ফার্স্ট অফ অল যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডাটা সেট গুলো আসলে, যেটা ডাটা সেট ইজ দ্য সোর্স অফ দি ডাটা সেটস। ডাটা সেটের সোর্সটা কি, মানে এটা পাইলাম কোথেকে ডাটা সেটটা, সেটা আমরা একটু দেখি আগে। ডাটা সেটটা আসলে নিয়েছি হচ্ছে এই লিঙ্ক থেকে। তো এই লিঙ্কটা একটু যাই। আচ্ছা, এই যে দেখেন এখানে কি লেখা আছে, দেখেন আইরিস প্ল্যান্ট ডাটা সেট, নাম্বার অফ ইনস্ট্যান্সেস, ইনস্ট্যান্স মানেই হচ্ছে স্যাম্পল। ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। আমি কয়েকটা সমার্থক শব্দ দেখি। দিস ওয়ার্ডস আর অল সিনোনিমাস। একটা হচ্ছে স্যাম্পল, ইন্ডিভিজুয়াল সেম জিনিস, ইনস্ট্যান্সও সেম জিনিস। দিস থ্রি আর দ্য সেম, কোনো ডিফারেন্স নেই এগুলোর মধ্যে। ঠিক আছে, জাস্ট ভাষাগত পার্থক্য। তো এখানে বলাই আছে নাম্বার অফ অ্যাট্রিবিউট হচ্ছে 4। ঠিক আছে, নাম্বার অফ অ্যাট্রিবিউট হচ্ছে 4 এবং ক্লাস হচ্ছে এবং তিন ধরনের ক্লাস আছে। এখন ক্লাস কি আর অ্যাট্রিবিউট কি সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে, ক্লাস কি আর অ্যাট্রিবিউট কি সেটা এখন আমরা দেখবো। একটা স্যাম্পলের মধ্যে, একটা স্যাম্পল ইন্ডিভিজুয়াল বা ইনস্ট্যান্স যেটাই আপনি বলেন না কেন, একটা স্যাম্পলের মধ্যে দুই টাইপের জিনিস থাকে। একটা হচ্ছে ফিচার অথবা অ্যাট্রিবিউট, মানে একই জিনিস, কথা সেম, মানে জাস্ট সিনোনিমাস দুটো ওয়ার্ড ইউজ করা হয়েছে। আর কি হচ্ছে লেবেল অথবা আউটপুট। এখন এই আউটপুটটা হচ্ছে একটা ভ্যালু হতে পারে, একটা ক্লাসও হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখবেন। ফার্স্ট অফ অল প্রথমে আমরা আসি হচ্ছে ফিচার অথবা অ্যাট্রিবিউট নিয়ে। প্রত্যেক ডাটা সেটের মধ্যে প্রথম মানে লাস্ট কলামটা বাদ দিয়ে প্রথম সবগুলা কলাম হচ্ছে ফিচার অথবা অ্যাট্রিবিউট নির্দেশ করে। এই প্রথম 4টা কলাম হচ্ছে ফিচার অথবা অ্যাট্রিবিউট। ঠিক আছে, তারপরে আমাদের ডায়াবেটিস ডাটা সেট যেটা আছে সেখানে প্রথম 10টা কলাম কি ফিচার অথবা অ্যাট্রিবিউট।
তো আমাদের এখানে এখানে অ্যাট্রিবিউটের নাম দেওয়া আছে যে আইরিস এর ক্ষেত্রে প্রথম প্রথম কলাম হচ্ছে সেপাল লেন্থ। সেপাল মানে হচ্ছে আসলে ফুলের যে বোটা থাকে নিচে সবুজ কালারের, সেই বোটাটাকে বলা হয় সেপাল। সেকেন্ড কলাম হচ্ছে সেপাল উইথ। থার্ড কলাম হচ্ছে পেটাল লেন্থ। পেটাল মানে হচ্ছে ফুলের পাপড়ি যেটা সেটা। আর ফোর্থ কলাম হচ্ছে পেটাল উইথ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আইরিস ভ্যারাইটাসের 4টা কলাম। লাস্ট কলামটা পরে আসতেছি, লাস্ট কলামটা এখনো আমি বলি নেই। এই যে লাস্ট যে কলামটা আছে এটা আমি এখনো বলি নেই, এটা আমি আসবো একটু পরে। সিমিলারলি ডায়াবেটিস যদি আমি যাই, এখানে আমি বলেছিলাম একটু আগে যে এখানে 10টা কি আছে, 10টা ফিচার কলাম আছে। There are 10 feature or attribute columns in diabetes. যদি আবার দেখি একটু যে সেগুলো আসলে কি। এই যে দেখেন ডায়াবেটিস ডাটা সেটের ইনফরমেশন দেওয়া আছে এখানে, 442টা ইনস্ট্যান্স আছে এই ডাটা সেটের মধ্যে। এবং এই হচ্ছে আমাদের 10টা অ্যাট্রিবিউট। প্রথমটা হচ্ছে এইজ, তারপর একটা হচ্ছে সেক্স অথবা জেন্ডার যেটাকে বলে, বিএমআই বডি মাস ইন্ডেক্স, বিপি এভারেজ ব্লাড প্রেশার এন্ড সো অন এন্ড সো ফোর্থ। এরকম 10টা ফিচার অথবা অ্যাট্রিবিউট ইনফরমেশন দেওয়া আছে কোনটার ভ্যালু আসলে কত। তার মানে হচ্ছে এই যে 2 নাম্বার রো, যেটা 2 নাম্বার রো হচ্ছে পেশেন্ট নাম্বার 2 এর জন্য, এই যে 10টা অ্যাট্রিবিউট, এই যে 10টা অ্যাট্রিবিউটের প্রত্যেকটার ভ্যালু পেশেন্ট নাম্বার 2 এর জন্য দেওয়া আছে হচ্ছে 2 নাম্বার রোতে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এখন নেক্সট বিষয় যেটা, সেটা হচ্ছে আমার লাস্ট কলাম। তাহলে আমার শেষ কলামটা কি করতেছে আসলে? আচ্ছা, তো আমাদের মেশিন লার্নিং এর মেইনলি 2 টাইপের টাস্ক আপনারা করবেন। ঠিক আছে, এক টাইপের টাস্ক হচ্ছে ক্লাসিফিকেশন, আর টাইপের কাজ হচ্ছে রিগ্রেশন। তো ক্লাসিফিকেশন জিনিসটা কি সেটা আমি একটু বলি। প্রথমে ক্লাসিফিকেশন মানে হচ্ছে যে আপনাকে কিছু ফিচার দেওয়া আছে একটা স্যাম্পলের, সেই স্যাম্পলটা কোন ক্লাসের আওতাভুক্ত সেটা আপনাকে বলতে হবে। তো এর একটা সহজ উদাহরণ হচ্ছে আইরিস ডাটা সেট। মানে আইরিস যেটা আমি বলছি এতক্ষণ ধরে সেটা, আমি উদাহরণটা একটু বোঝাই বলি। একটু যাই আবারও ইনফরমেশনের মধ্যে, এখানে আবার আইরিস দিয়ে সার্চ করি। আচ্ছা, এখানে একটু দেখেন, এখানে বলা হচ্ছে 3 ধরনের ক্লাস আমার কাছে আছে। দেখেন, একটা হচ্ছে আইরিস সেটোসা, আইরিস ভার্সিকালার, আর আইরিস ভার্জিনিসেম। এই যে এখানে 4টা ইনফরমেশন দেওয়া আছে, সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, এইগুলা দেখে আপনাকে বলতে হবে যে সেই ফ্লাওয়ারটা এই 3টা ক্লাসের মধ্যে কোন ক্লাসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, you have to look at these 4 attributes. After looking at these 4 attributes, you will have to be able to say in which of these 3 classes your flower sample belongs to. কথা বোঝা যাচ্ছে? তো এখানে যদি দেখেন ডাটা সেটের মধ্যে দেখেন, লাস্ট কলামে 0 আছে, ঠিক আছে, 1 আছে, এবং কয়েকটা কলামের লাস্টের দিকে 2 আছে। দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। তো এখানে হচ্ছে 0 মানে বোঝাচ্ছে, এখানে তো আসলে আমাদেরকে অবশ্যই যেহেতু ডাটা সেট, সেহেতু অবশ্যই আমাদেরকে নিউমারিক ভ্যালু দিয়েই আমরা সবকিছু রিপ্রেজেন্ট করবো। তো এখানে 0 দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আইরিস সেটোসা, 1 দিয়ে বোঝানো হচ্ছে আইরিস ভার্সিকালার, এবং 2 দিয়ে বোঝানো হচ্ছে আইরিস ভার্জিনিসেম। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমি যদি 31 নম্বর স্যাম্পলে আসি, 31 নম্বর স্যাম্পলের সেপাল লেন্থ 4.8, সেপাল উইথ 3.1,
এটার লেন্থ 1.6, এটার উইডথ 0.2। এই ইনফরমেশনগুলোর ভিত্তিতে তাকে আমরা বলছি সে হচ্ছে কি ক্লাস 0, অর্থাৎ সে আইবি সেটোসা ক্লাসের সদস্য। ঠিক আছে, এটা কি মোটামুটি ক্লিয়ার? Yes, sir. তো আরেকটা সিম্পল উদাহরণ দিই এটা বাদ দিয়ে। মনে করেন যে আপনার কাছে 100টা ইমেজ আছে, আপনার কাছে 100টা ইমেজ আছে, এর মধ্যে 50টা ইমেজ হচ্ছে বিড়ালের ইমেজ আর 50টা ইমেজ হচ্ছে কুকুরের ইমেজ। তো কাজ হচ্ছে এটাই যে একটা ইমেজের যে পিক্সেল, একটা ইমেজের পিক্সেল ভ্যালু দেখে বলতে হবে সেটা কি বিড়ালের ইমেজ না কুকুরের ইমেজ। ঠিক আছে, তো সেটা একটা ক্লাসিফিকেশন টাস্ক। এখানে ক্লাস দুটো থাকবে, একটা হচ্ছে বিড়াল ক্লাস আর একটা হচ্ছে কুকুর ক্লাস। বিড়ালকে আমরা 0 বলতে পারি আর কুকুরকে আমরা 1 বলতে পারি। কথা বোঝা যাচ্ছে? Yes, sir. তো ক্লাসিফিকেশনে আমরা যেটাকে বলছি ক্লাস বা লাস্ট কলাম, সেটা আসলে নাম হচ্ছে লেভেল বা আউটপুট। মানে এটি হচ্ছে আসলে আউটপুট। মানে আমার একটা স্যাম্পলের আমি বলেছি যে আমার স্যাম্পলের লাস্ট কলামটা বাদ দিয়ে প্রথম n-1 যত যে কলাম, এটা হচ্ছে ফিচার বা অ্যাট্রিবিউট, আর লাস্ট যে কলামটা আছে এটা হচ্ছে লেবেল বা কি বা হচ্ছে আউটপুট। মনে থাকবে, এটা হচ্ছে লেভেল বা আউটপুট। এবং আরো Yes, বলেছি যে আমার ক্লাসিফিকেশন টাস্কে লেভেল বা আউটপুট কি দেখতে কিরকম হয় সেটা আমরা আসলে একটু আগে আলোচনা করেছি। ঠিক আছে, এখন ক্লাসিফিকেশন টাস্কে লেভেল বা আউটপুট কিরকম হয় এটা আমরা ইনফর্মালি আলোচনা করেছি। একটা ফর্মাল ডেফিনেশন দেওয়া দরকার। তো সেই ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে আউটপুট উইল বি ডিসক্রিট। আচ্ছা, ডিসক্রিট মানে কি আমরা বুঝি কেউ? Countable. কাউন্টেবল, রাইট। তার মানে হচ্ছে দেয়ার আর ফিক্সড নাম্বার অফ আউটপুটস। যেমন আমাদের আইডিস ডাটাসেট যেটা আমরা একটু আগে দেখলাম, সেখানে আমরা একদম হাতে গোনা বলে দিতে পারি যে দেয়ার আর 3 আউটপুটস। মানে আপনাকে যে স্যাম্পলে দেওয়া হোক না কেন, আপনাকে হয় 0 না হয় 1 অথবা 2, এই তিনটার মধ্যে একটাই বলতে হবে। এর বাইরে কোনো কিছু বলার সুযোগ থাকবে না। বুঝা যাচ্ছে? yes, তো sir. যদি এমন হয় যে একটা ডাটা সেটের মধ্যে মনে করেন যে ক্লাসের সংখ্যা 10টা, 0 থেকে 9, তো সেই ক্ষেত্রে সেটাও কি হবে, সেটাও হবে হচ্ছে একটা ক্লাসিফিকেশন টাস্ক। কারণ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা সংখ্যার যে কোনো একটাই তাকে বলতে পারতে হবে। মানে সেই লেভেল বা আউটপুটটা অ্যাসাইন করতে হবে একটা স্যাম্পলকে। এর বাইরে কোনো আউটপুট বা লেভেল অ্যাসাইন করার কোনো সুযোগ আমাদের থাকছে না। আচ্ছা, এখন আসি হচ্ছে রিগ্রেশনের ক্ষেত্রে। রিগ্রেশনটা হচ্ছে জাস্ট উল্টাটা। রিগ্রেশনটা হচ্ছে আউটপুট উইল বি কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা এটা আমরা একটু সংজ্ঞায়িত করি বা ডিফাইন করি। ইনফর্মালি ডিফাইন করার পরে ফর্মাল ডেফিনিশনে আমরা যাবো। তো একটু দেখেন ডায়াবেটিস ডাটাসেটটা আমরা একটু বের করি। তো এখানে আমাদের আউটপুটটা কি সেটা আমাদের একটু দেখতে হবে আগে। এখান থেকে আমরা দেখি আগে। আচ্ছা, আউটপুটের আরেকটা নাম আছে, আমি বলতে ভুলে গেছি একবার, সেটা হচ্ছে টার্গেট। এটা একটু দেখে রাখবো এখানে। লেভেল অথবা আউটপুট অথবা টার্গেট সেম জিনিস, জাস্ট সিনোনিমাস ওয়ার্ড। আচ্ছা, তো এখানে টার্গেটটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেজার অফ ডিজিজ প্রোগ্রেশন 1 year আফটার বেসলাইন। মানে 1 বছর পরে ডায়াবেটিসের কি অবস্থা, সেইটার বা ডায়াবেটিসের কতটুকু উন্নতি হয়েছে সেটা একটা পরিমাপ হচ্ছে কি আমাদের আউটপুট। এখন আমাকে বলেন যে ডায়াবেটিসের অগ্রগতি কতটুকু হয়েছে, এটা কি কোনো ফিক্সড সেট অফ নাম্বার দিয়ে প্রকাশ করা যাবে, নাকি এখানে পয়েন্ট ভ্যালু আসতে পারে? এমন হতে পারে না যে 10.5 প্রোগ্রেশন হয়েছে, এরকম আসতে পারে না? Yes, sir. তো এখানে এখানে আপনারা যদি একটু দেখেন, আমার কথা বিশ্বাস না হবে, সেটা হচ্ছে এখানে দেখেন 151, 75, মানে ভ্যালুগুলো হচ্ছে মানে কোনো ফিক্স সেট অফ নাম্বার যে নাই আউটপুটে, সেটা আপনারা দেখে বুঝতে পারতেছি। ঠিক আছে,
তো আমি রেগুলেশনের আরেকটা সুন্দর উদাহরণ দিই, সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ মার্কেট যে আমাদের আছে, শেয়ার বাজার। তো সেখানকার কোনো একটা শেয়ারের প্রাইস কত হবে, সেই প্রাইসটা প্রেডিক্ট করা বাই অবজার্ভিং সাম অ্যাট্রিবিউটস অফ দ্যাট শেয়ার। ঠিক আছে? তো এখন প্রাইস যে প্রেডিক্ট করব, আমি তো বলতে পারি প্রাইস হচ্ছে এই কয়টা সংখ্যার মধ্যেই হবে, তা তো আর বলতে পারবো না। প্রাইসটা কত হতে পারে, 20.2 হতে পারে, বা 100.05 হতে পারে, অনেক কিছু হতে পারে না। কাজেই সেটাও একটা রিগ্রেশন আউটপুট। ঠিক আছে? রিগ্রেশনের ক্ষেত্রে আমরা খালি একটা জিনিসই একটু বেঁধে দিতে পারি, এটা এই ডাটা সেটে নাই, কিন্তু স্টিল এটা করা যায়। সেটা হচ্ছে আমরা বলতে পারি, আমরা এরকম বলতে পারি যে your output has to be from maybe 5 to 15, এরকম বলে দিতে পারি। এখন এক্ষেত্রে আবার আপনি বলতে পারেন যে স্যার 5 to 15 এটা তো ফিক্সড নাম্বার, তাহলে হয়ে গেল। কারণ 5, 6, 7, 8 এভাবে করে 15 পর্যন্ত, এই কয়টা বাদ দিয়ে তো অন্য কোনো কিছুই তাহলে আসবে না। কিন্তু আমি এগ্রি করলাম না। আমি যেহেতু বলতেছি যে আউটপুট হ্যাজ টু বি ফ্রম 5 to 15, আজ এখানে কিন্তু দেখেন 5.11 বা 5.001 বা মনে করেন 13.0512, এগুলো সবই হতে পারে না এখানে। তার মানে এই যে 5 থেকে 15 যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কতগুলো সংখ্যা আছে? স্যার এখানে আছে 3টা সংখ্যা স্যার। না না, এখানে তো 3টা সংখ্যা আমি দেখলাম উদাহরণস্বরূপ, এমনিতে আসলে কতগুলো সংখ্যা আছে? স্যার 11টা সংখ্যা স্যার। 11টা সংখ্যা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি 11টা সংখ্যার চেয়ে বেশি লিখবো এখন, দেখতে পারি কিনা। 5.001, 5.002, 5.003। মানে অনেক স্যার তাহলে। হ্যাঁ মানে 11টা সংখ্যা নাই আসলে, অনেকগুলো আছে। অনেকগুলো আসলে ডেফিনেশন যদি আমি দেই ভালো মতো, তাহলে আমি ইনফাইনাইট। কারণ আসলে আমি ভগ্নাংশের পরে অনেক কিছু নিতে পারি। হ্যাঁ, তো তার মানে হচ্ছে রিগ্রেশনের ক্ষেত্রে আসলে আউটপুটটা এজন্যই বলা হচ্ছে হলো কন্টিনিউয়াস। তো রিগ্রেশনকে বোঝা যাচ্ছে কি বলতেছে এখানে? ইয়েস স্যার। জি স্যার, চলমান প্রসেস। তো আমরা আসলে দুই ধরনের ডাটা সেট নিয়ে কাজ করবো আজকের অ্যালগরিদমটার মধ্যে, এটুকু যদি মোটামুটি ক্লিয়ার হয় আমাদের। তো এর আসলে মেশিন লার্নিং এর সব প্রবলেমই হচ্ছে আইদার ক্লাসিফিকেশন অথবা রিগ্রেশন, এবং অথবা এই দুটারই ভিন্ন ধরনের হাইব্রিড। তো এর বাইরে আসলে কোনো প্রবলেম তেমন নাই। আর আমাকে মনে হয় একজন মেল করছিলেন, আব্দুল্লাহ মাসুদ বা এরকম কেউ একজন। আপনি কি সেকশন এ নাকি কোন সেকশন? আব্দুল্লাহ মাসুদ কে আছেন? আচ্ছা, ওদের মনে হয় এই সেকশনের নাম আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে সুপারভাইজড লার্নিং জিনিসটা কি। তা আমরা আজকে যে অ্যালগরিদমটা দেখছি সেটার নাম হচ্ছে সুপারভাইজড লার্নিং। তো মনে রাখবেন দুই ধরনের লার্নিং অ্যালগরিদম আছে মেইনলি হচ্ছে, কারণ হচ্ছে বাইরেও আছে, কিন্তু ওগুলোর সংখ্যা হচ্ছে কিছুটা কম। তার মধ্যে একটা হচ্ছে সুপারভাইজড, ঠিক আছে? আমাদের দুই ধরনের লার্নিং অ্যালগরিদম আছে, একটা হচ্ছে সুপারভাইজ আর একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং অ্যালগরিদম। তো বর্তমানে আমরা যেটা পড়বো, যে অ্যালগরিদমটা পড়বো, যেটার নাম হচ্ছে কেএনএন বা হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার, তো সেটা হচ্ছে একটা সুপারভাইজ লার্নিং অ্যালগরিদম। তো সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমের বৈশিষ্ট্যটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে আগে, তারপর অন্য কোনো বিষয়ে আমরা আসি। এখানে দেখেন আমাদের ডাটা সেটের মধ্যে কিন্তু আউটপুটটা গিভেন, তাই না? The output or the level of target, whatever we can say, it is actually given in our data set. And our algorithm will actually use this label for its benefit. তো ওইটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। তো যেসব অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের ডাটা সেটের মধ্যে একটা লেভেল থাকে, মানে আউটপুটটা আমাদের দিয়ে দেওয়া হয়, প্রোভাইড করা হয়,
সেই ডাটাসেট গুলোকে বলা হয় কি, সেই ডাটাসেট গুলোকে বলা হয় সুপারভাইজড লার্নিং ডাটাসেট। মনে থাকবে? ইয়েস স্যার। তো আমরা আনসুপারভাইজডটা এখন স্যার আলোচনা করব স্যার না। স্যার একটু আরেকবার হ্যাঁ, বলবেন সুপারভাইজড ইয়েটা একটু। সুপারভাইজড অ্যালগরিদমে হচ্ছে আমাদের ডাটাসেটের মধ্যে যে আউটপুট যেটা আছে, আউটপুটটা লাস্ট কলাম যেটা আউটপুট, জি সেই স্যার। আউটপুটটা আমাদের গিভেন থাকে আর কি, মানে দেওয়া থাকে আমাদেরকে, এবং আমাদের অ্যালগরিদম সেটা ইউজ করে আর কি, তার অ্যালগরিদমের মধ্যে সেটা ইউজ করে সে আউটপুটটা। আচ্ছা আচ্ছা স্যার। কিন্তু আনসুপারভাইজডটা আপনি দেখবেন যে ডাটাসেটের মধ্যে দেখাবো আনসুপারভাইজ পরবর্তীতে, তো তখন দেখবেন যে আউটপুট কলামটা গিভেন নাই, মানে দেয়ার ইজ নো আউটপুট কলাম। ঠিক আছে? তো সুপারভাইজডের মধ্যে আমরা আসলে দুটো দেখবো, একটা হচ্ছে কেএনএন দেখবো আজকে, আরেকটা দেখবো পরবর্তী লজিস্টিক রিগ্রেশন। আর আনসুপারভাইজডের মধ্যে দেখবো হচ্ছে কেএনএন স্ট্রাকচারিং। ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে মোটামুটি বিষয়। তো এখন আমরা আসি হচ্ছে মডেলটাকে একটু ডিফাইন করে এবং ফরমালি, তো মডেল জিনিসটা আসলে কি। তো এখন একটা বিষয় হচ্ছে যে মানে আমরা আসলে মেশিন লার্নিং মডেল, আমরা যে বলি যে মেশিন লার্নিং মডেল, আমরা তো নিশ্চয়ই শুনছি কথাটা যে মেশিন লার্নিং মডেল চালাবো বা মেশিন লার্নিং মডেল কোনটা ইউজ করছো, এরকম টাইপের কথাবার্তা শুনছি আমরা। তো মেশিন লার্নিং মডেল জিনিসটা আসলে কি? তো আসলে যে কাজ যেটা সেটা হচ্ছে যে একটা স্যাম্পল মনে করেন দেওয়া আছে, এই মনে করেন যে আমাকে আমাকে বলা আছে তো হচ্ছে 4.8, 3.4, 1.9 এবং 0.2, এগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট বা ফিচার ভ্যালু। এখন এগুলো যদি আমার অ্যাট্রিবিউট হয়, তাহলে আসলে এটা কোন ক্লাসের ফুল, এটা আমাকে প্রেডিকশন করে বলো। কি বললাম? এটা কোন ক্লাসের ফুল সেটা আমাকে প্রেডিকশন করে বলো। তখন মেশিন লার্নিং মডেল যেটা আছে আমাদের হাতে, সে আসলে ইনফরমেশন গুলো বা নাম্বার গুলোর উপর ভিত্তি করে, based on these numbers, it will predict in which class this particular sample belongs to। ঠিক আছে? এটা মেশিন লার্নিং মডেলের কাজ, মেশিন লার্নিং মডেলের এখনো কাজ নয়। অথবা আমি যদি রিগ্রেশনের ক্ষেত্রে বলি, রিগ্রেশনের ক্ষেত্রে হবে হচ্ছে সেম রকমই হবে, যে based on these 10 values, the machine learning model has to predict the progression of diabetes disease। ঠিক আছে? The machine learning model has to predict the progression of diabetes disease। এখন এই ভ্যালুটা আমরা জানি, 40 যেটা হলো সেটা আমরা জানি, কারণ ডাটা সেটে দেওয়া আছে, কিন্তু সেটা আমরা মেশিন লার্নিং মডেলকে যখন টেস্ট করবো, তখন আমরা দেখাবো না সেটা মেশিন লার্নিং মডেলকে। মেশিন লার্নিং মডেলের বেলায় আমরা এটা ঢেকে রাখবো, আমরা এটা ঢেকে রেখে দিব, ঢেকে রেখে বলবো যে এবার তুমি এই তথ্যগুলো দেখে আমাকে বলো যে আসলে এই পার্টিকুলার পেশেন্টের ডিজিজ প্রোগ্রেশন কি পরিমাণ হয়েছে। বোঝা যাচ্ছে? এখন মেশিন লার্নিং মডেল কিভাবে এই জিনিসটা লার্ন করবে বা কিভাবে এই জিনিসটা বুঝবে সেটা তো আমরা দেখবো অ্যালগরিদমের মধ্যে, কিন্তু মোট কথা মানে হাই লেভেল থেকে এটাই হচ্ছে একটা মডেলের কাজ, যে কিছু ইনফরমেশন বা কিছু ফিচার ভ্যালু দেখে আউটপুটটা আসলে কি হবে সেটা প্রেডিক্ট করা। মনে থাকবে বিষয়টা? জি স্যার। এখন কথা হচ্ছে যে একটা মেশিন লার্নিং মডেলকে যদি এরকম পারতে হয় বা এরকম টাইপের যদি অ্যাবিলিটি অর্জন করতে হয়, তাহলে তাকে আসলে শিখতে হবে আর কি, মানে তাকে আসলে বুঝতে হবে যে আসলে কোন টাইপের ইনফরমেশন আসলে কোন টাইপের ক্লাসের জন্য বা কোন টাইপের আউটপুটের জন্য আমাদের আসলে মানে আর কি দরকার হয়, বা কোন টাইপের ফিচার বা কোন টাইপের ইনফরমেশন আসলে কোন টাইপের আউটপুটকে করেসপন্ড করে। তো সেটা সম্ভব তাকে শিখতে হবে। এখন এখন তাকে কিভাবে শিখাবো, সেটা হচ্ছে মেইন প্রশ্ন। তো ঠিক আছে, আমরা সেটা নিয়ে একটু কথাবার্তা বলি এখন। তো আমাদের প্রত্যেকটা মেশিন লার্নিং মডেলের মানে মডেল কাজ, মানে প্রত্যেকটা মেশিন লার্নিং মডেল বানানোর জন্য আমাদের এই যে ডাটা সেটটা আছে, ফুল ডাটা সেট, এটাকে আমরা আসলে তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ট্রেনিং, ভ্যালিডেশন এবং টেস্ট সেট। এই তিনটা ভাগে আমরা ভাগ করি। ঠিক আছে? তো ট্রেনিং, ভ্যালিডেশন, টেস্ট সেটের কোনটার কাজ আসলে কি সেটা আমরা এখন আলোচনা করবো এক মিনিটের মধ্যে। আচ্ছা, একটা মিনিট একটু, হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, আপনারা জানেন এখন ডাটা সেটের বিষয়। আচ্ছা, তো আমরা প্রথমে ট্রেনিং ভ্যালিডেশন টেস্ট সেট নিয়ে আলোচনা করবো না, আসলে আমরা প্রথমে একটা ইন জেনারেল বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে মনে করেন এসএসসি এক্সাম। তো আমরা সবাই এসএসসি এক্সাম অথবা যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র তারা আসলে ও লেভেলস দিয়ে এসেছেন। তো এখানে দেখেন, এখানে কয়েকটা ক্যাটাগরি জিনিসপত্র আসলে থাকে। একটা হচ্ছে আপনাদের যে বই, মানে পিওর বুকস, তারপর হচ্ছে ক্লাস লেকচার, তারপর হচ্ছে গাইড, এই জিনিসগুলো। তো এগুলা এগুলা আসলে কি, মানে এই জিনিসগুলো আসলে আপনার পড়াশোনার জন্য, তাই না? মানে আপনার একটা টপিক শেখার জন্য আমরা আসলে এই জিনিসগুলো ইউজ করে থাকি। বা আবার অনেকে আবার কোচিং অথবা প্রাইভেটের যে নোটস, সেটাও অনেকে ইউজ করে থাকে। তো এগুলা পড়ে আসলে কি হয়, মানে এগুলো পড়ে আমরা শিখি, তাই না? মানে এগুলো পড়ে আমরা একটা টপিক, we acquire knowledge about a topic, we acquire understanding about a topic using these resources। ঠিক আছে, মানে এটা তো সত্যি কথা, আমরা তো আসলে এগুলো পড়ে তো শিখি, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি করি? এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা মডেল টেস্ট দিই। আমরা মডেল টেস্ট দিই, তারপরে স্কুলে আমরা ক্লাস টেস্ট দিই। আমি ক্লাস টেস্টে যাবো না আর কি, মডেল টেস্টে মেনলি থাকবো আমি। আমরা মডেল টেস্ট মেনলি দিই আর কি। বিশেষ করে এসএসসির আগে তো আসলে অনেক মডেল টেস্ট হয়। যদি কেউ আসলে কোচিং করে থাকেন তাহলে মডেল টেস্ট প্রচুর হবে, আরো কোচিং একটু কম হয়। ঠিক আছে, যারা প্রাইভেট টিউটরের কাছে পড়েন তাদের আরেকটু কম হয়, এই আর কি। ঠিক আছে, মডেল টেস্ট দেন। তো এখন মনে করেন মডেল টেস্ট আপনি দিলেন হচ্ছে, মনে করেন আমি কথা বলবো কি নিয়ে, আমি কথা বলি মনে করেন ম্যাথ নিয়ে। ঠিক আছে, হায়ার ম্যাথ নিয়ে কথা বলবো। তো মনে করেন হায়ার ম্যাথ বিষয়ে আমরা কথা বলতেছি এখানে। তো হায়ার ম্যাথে মনে করেন মডেল টেস্ট আপনি দিলেন, একটা ফুল মডেল টেস্ট দেওয়ার পর আপনার মার্কসটা খুব খারাপ আসলো। তারপর মার্কস যদি খারাপ আসে বা আপনি যদি আপনার মার্কসে স্যাটিসফাইড না হন, আপনি কি করবেন তাহলে? আপনি এই যে এখানে যে আছে যে জিনিসগুলো, বুকস, ক্লাস নোট বা হচ্ছে গাইড যেগুলো আছে, সেগুলো পরিবেশন নিয়ে দিয়ে আপনি আবারও কি করবেন? আবারও মডেল টেস্ট দিবেন, দিয়ে দেখবেন যে আমার আসলে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। ঠিক আছে, কথাই বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? ইয়েস স্যার। এখন এটা আপনি কতক্ষণ করবেন? এটা আপনি করবেন হচ্ছে যে এসএসসি এক্সাম চলে আসলে তো আসবেই, তখন তো আর কিছু করার নেই। আর আর যদি আপনার প্রিপারেশন ভালো হয়ে যায়, মানে আপনি যদি আপনার নিজের প্রিপারেশনে স্যাটিসফাইড হয়ে যান, তাহলে আপনি হয়তো মডেল টেস্ট দিবেন না, যে এখন আমার আসলে মোটামুটি আমি স্যাটিসফাইড আমার প্রিপারেশন নিয়ে, এখন তাহলে একটু গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়ানোই যায়। ঠিক আছে, তো ফাইনালি যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার যে এসএসসি বা ও লেভেলের পরীক্ষাটা, সেই পরীক্ষাটা আপনি অ্যাটেন্ড করবেন। এখন মডেল টেস্টের সাথে এটা একটা খুব সূক্ষ্ম ডিফারেন্স আছে, সেটা হচ্ছে মডেল টেস্টে আসলে আপনি নিজেকে এভালুয়েট করে আমার কি করার সুযোগ পাচ্ছেন, আমার নিজেকে ইমপ্রুভ করার সুযোগ পাচ্ছেন। কিন্তু এই এসএসসি ও লেভেল এক্সাম যখন আপনি একবার অ্যাটেন্ড করবেন, তো এই পরীক্ষা, সরি এখানে এসএসসি লিখে ফেলছি। তো এসএসসি পরীক্ষাটা ভালো হোক আর খারাপ হোক, এসএসসি পরীক্ষা ভালো হোক আর খারাপ হোক, মানে আপনার হাতে আর কিছু থাকতেছে না। পরীক্ষা যদি খারাপ হয় তো খারাপ, আপনার হাতে কিছুই করার নাই, আর তখন আর আসলে প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগ হাতে আমার থাকছে না। ঠিক আছে, যদি আমার মনে হয় যে না এসএসসি পরীক্ষার রেজাল্টটা আসছে এটা আসলে একেবারেই আশানুরূপ না বা আমার ফেল চলে আসছে, তাহলে আমাকে আবার কি করতে হবে? আমাকে আবারও প্রিপারেশন নেওয়া, মডেল টেস্ট দেওয়া, প্রিপারেশন নেওয়া, মডেল টেস্ট দেওয়া, এরকম করে করে নিজেকে ইমপ্রুভ করে আবারও বছর শেষে আমাকে এসএসসি পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। ঠিক না? ইয়েস স্যার। তো এই যে এখানে যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মডেল টেস্ট আর একটা হচ্ছে প্রিপারেশন রিসোর্সেস। এই দুটার মধ্যে একটা কিন্তু সাইক্লিক সম্পর্ক আছে, সাইকেল চলে একটা। সাইকেল মানে কি? মানে আমি এটাকে সংক্ষেপে প্রিপারেশন বলি, বা এত কিছু আর বলতে পারবো না। প্রিপারেশন, মডেল টেস্ট, প্রিপারেশন, মডেল টেস্ট, এরকম একটা সাইকেল চলে যতক্ষণ না পর্যন্ত ইউ আর স্যাটিসফাইড উইথ দ্য মার্কস অফ ইউর মডেল টেস্ট, ততক্ষণ পর্যন্ত এই সাইকেলটা চলে। আপনি প্রিপারেশন নেন, আবার মডেল টেস্ট দেন। ঠিক আছে, এটাই হচ্ছে কমন সাইকেল। এই সাইকেলটা কখন ব্রেক হয়? যখন আপনার এসএসসি এক্সাম চলে আসে, তখন এই সাইকেলটা ব্রেক হয়ে যায়। তখন আপনি এসএসসি পরীক্ষাটা দেন,
দিয়ে আপনার আসলে কাজ মোটামুটি এসএসসির যে কার্যক্রম সেটা শেষ। আর যদি বাই চান্স এমন হয় যে এসএসসি পরীক্ষাটা খুব খারাপ হয়েছে বা ফেল আসছে, তখন আসলে আবারও কি করতে হয়, আবার এই যে সাইকেলটা সেটা আবার রিপিট করতে হয়, ঠিক না? यस सर। এটা আগে সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হন তাহলে আসলে আপনারা মোটামুটি ট্রেনিং ভ্যালিডেশন আর টেস্ট সেট সম্বন্ধেও ক্লিয়ার হয়ে গেছেন আসলে। আমি ট্রেনিং ভ্যালিডেশন টেস্ট সেটটা এখন বলি এখন। তো এখানে এখন আর এসএসসি এক্সাম ও লেভেলস আর হবে না। এখানে এসএসসি এক্সাম ও লেভেলস এর জায়গায় যেটা হবে সেটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন অথবা ডিরেকশন। আচ্ছা, এগুলো থাকবে দরকার নেই, আমি মুখিয়ে দেবো। তো এখন যেটা হবে যে আমাদের যে প্রিপারেশন যেটা আমরা বলছিলাম, এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেট। তার মানে হচ্ছে এই যে মানে আমাদের ডাটা সেটের, আমি আগেই বলেছি আমাদের ডাটা সেট যেটা আছে এটাকে আমরা হচ্ছে 3টা পোর্শনে ভাগ করব। তো একটু মনে রাখবেন 3টা পোর্শনে ভাগ করা মানে কিন্তু কলাম ওয়াইজ ভাগ করা না, ঠিক আছে? 3টা পোর্শনে ভাগ করা মানে হচ্ছে রো ওয়াইজ ভাগ করা। মানে হচ্ছে এখানে দেখেন যেমন এখানে যেমন কয়টা রো আছে, এখানে রো আছে হচ্ছে 150টা, মানে 150টা স্যাম্পল এখানে আছে। তো একে আমরা ট্রেনিং ভ্যালিডেশন টেস্টে কিভাবে ভাগ করতে পারি? আমরা এমন করতেই পারি যে এটার মধ্যে 100টা স্যাম্পলকে আমরা র্যান্ডমলি ট্রেনিং সেটে রাখলাম, 25টা রাখলাম ভ্যালিডেশন সেটে, আর 25টা রাখলাম কোথায়, আর 25টা রাখলাম টেস্ট সেটে, ঠিক আছে? এইভাবে আমরা একটা ডাটা সেটকে ভাগ করতে পারি হচ্ছে 3 ভাগে। কিন্তু মনে রাখবেন যে এটা কিন্তু কলাম ভাগ করতেছে না, মানে কলাম কিন্তু 5টা কলাম কিন্তু সবগুলো একসাথেই থাকবে। হ্যাঁ, আবার এটা ভাববেন না যে আমরা কলামকে ভাগ করতেছি, তা না। আমরা রো কে ভাগ করতেছি, রো হিসেবে আমরা ভাগ করছি, ঠিক আছে? তো আমরা মনে করলাম যে এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেট হয়। আসলে ট্রেনিং সেটের মাধ্যমে আমরা আসলে শিখতে পারি যে আমাদের ডাটা সেটের হালচাল কেমন, বা কোন ধরনের অ্যাট্রিবিউট বা ফিচারের জন্য আসলে কোন ধরনের আউটপুট আসে, এটা আমরা শিখতে পারি হচ্ছে ট্রেনিং সেটের মাধ্যমে। আর এই যে মডেল টেস্ট এটাকে আমরা বলতেছি, এটা হচ্ছে আসলে আমাদের ভ্যালিডেশন সেট, ঠিক আছে? তো ভ্যালিডেশন সেটের মধ্যে আমরা আসলে দেখি যে আমাদের আসলে পারফরমেন্স কেমন করে মডেলটা। আমি একটু আগে বলেছি যে আমার কাছে আই ডাটা সেটের মধ্যে স্যাম্পল ছিল কয়টা, 150টা ছিল। এর মধ্যে আমি ধরে নিলাম যে 100টা স্যাম্পল হচ্ছে আমাদের ট্রেনিং সেটে, 25টা ভ্যালিডেশন সেটে, আর বাকি 25টা হচ্ছে টেস্ট সেটের মধ্যে আছে। তো এই যে 25টা স্যাম্পল যে ভ্যালিডেশন সেটে, সেই 25টা স্যাম্পলের প্রত্যেকটা আমরা মডেলের মধ্যে দিয়ে পাস করাবো। মানে প্রত্যেকটা তো না, প্রত্যেকের ফিচার আর কি। হ্যাঁ, প্রত্যেকের ফিচার প্রত্যেকটা ভ্যালিডেশন স্যাম্পলের ফিচার আমি পাস করাবো কোথায়? মডেলের মধ্যে দিয়ে পাস করাবো। পাস করে দেখবো যে আসলে আউটপুটটা কি আসে, আর আউটপুটটা কি অ্যাকুরেট আসে কি, ঠিক আছে? উদাহরণস্বরূপ মনে করেন যে ভ্যালিডেশন স্যাম্পল নাম্বার 1, ভ্যালিডেশন স্যাম্পলকে আমি ভিএস বললাম। ভ্যালিডেশন স্যাম্পল নাম্বার 1 কে আমি আমার মডেল যেটা আছে মডেল এন, তার মধ্যে দিলাম। ভ্যালিডেশন স্যাম্পল নাম্বার 1 তো পুরোটা দিব না, দিব হচ্ছে ফিচার পার্ট দিলাম। তারপরে আমাকে মডেল সে কি করবে, সে একটা প্রেডিকশন দিল। আর আমরা চেক করব কি, চেক ওয়েদার দিস প্রেডিকশন ইজ কারেক্ট। এরকম 25টা স্যাম্পল আমাদের আছে, আমি একটু আগে বললাম। 25টা ভ্যালিডেশন স্যাম্পলের প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা আসলে এই ভ্যালিডেশনটা করবো যে প্রত্যেকটা ভ্যালিডেশন স্যাম্পলের ফিচার পার্টটা যদি আমি দিয়ে দিই আমার মডেলকে, তাহলে সে আসলে ঠিকঠাক আউটপুট প্রেডিকশন করতে পারছে কিনা। কথা বোঝা যাচ্ছে? তো এটা হচ্ছে আমাদের আসলে মডেল টেস্ট। এর মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের মডেলের পারফরমেন্সটা কেমন। তো এখন দেখেন পারফরমেন্সটা সবসময় ভালোই হবে এমন কোনো কথা তো নাই, তাই না? পারফরমেন্স খারাপও হতে পারে। পারফরমেন্স খারাপ হলে আমাদেরকে মডেলের বিভিন্ন রকম মত থাকে। মানে আপনারা নিশ্চয়ই মানে যারা আর কি রেডিও শুনছেন, জানেন না, সবাই আমরা রেডিও শুনছি, এটা নিয়ে ভাবনা লাভ নাই। তো রেডিওতে দেখেন বিভিন্ন নব থাকে, মানে আপনার এই যে ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানো, তারপর সাউন্ড বাড়ানো কমানো, এগুলোর জন্য অনেক ধরনের নব থাকে। তা আপনি নবগুলো ঘুরে ঘুরে আপনার জন্য যেটা হচ্ছে কমফোর্টেবল সাউন্ড, যেটা সেই সাউন্ডের রেডিওকে নিয়ে আসেন। তো ঠিক সেরকম আপনি এখন আজকেও দেখবেন যে আপনার মডেল যেটা বলছি আমি, মডেল এর যেটাকে বলছি আমি, সেই মডেল এর মধ্যেও আসলে কিছু নব থাকবে। তো এই নবকে ঘুরায় টুরে আসলে মানে অ্যাডজাস্ট করা যায় আর কি মডেলকে। তো ভ্যালিডেশন পারফরমেন্স যদি খারাপ আসে তাহলে ওই নবগুলোকে আপনি অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করে আবারও আপনি ট্রেনিং সেটের সাহায্য নেবেন, সাহায্য নিয়ে আপনি শিখবেন যে আসলে কোন ধরনের ফিচারের জন্য আসলে কি আউটপুট আসে। এবার আপনি আবার কি করবেন, আপনি আবার ভ্যালিডেশন সেটকে এভালুয়েট করবেন।
আনটিল কতক্ষণ আপনি ভ্যালিড করবেন এই জিনিসটা কতক্ষণ করবেন ট্রেনিং ভ্যালিডেশন সাইকেলটা, এই ট্রেনিং সেল ভ্যালিডেশন সাইকেলটা কতক্ষণ করবেন? স্যার স্যার যতক্ষণ যতক্ষণ পর্যন্ত স্যার অ্যাকুরেট আউটপুট না পাবো স্যার। হ্যাঁ মানে অ্যাকুরেট আউটপুট বলতে মানে আপনি সন্তুষ্ট না হন আর কি। মানে আমি যদি বলি যে আমার আসলে 95% অ্যাকুরেসির চেয়ে যদি কম হয় তাহলে আমি স্যাটিসফাইড না, তখন এটা আপনি ধরে রাখছেন আর কি। তো সেক্ষেত্রে যখন আপনি ভ্যালিডেশন সেলে দেখবেন যে আপনার অ্যাকুরেসি চলে আসছে 96% 97%, তখন আসলে আপনি বলবেন যে ঠিক আছে, আই এম ফাইন উইথ দিস। তার মানে মডেল, তার মানে আমি আমার মডেলটা পেয়ে গেলাম, মডেলের কোন নবের ভ্যালু আসলে কত হওয়া উচিত, এবং আমি আসলে আমার এই ট্রেনিং ভ্যালিডেশনের সাইকেলটা শেষ করে ফেললাম। ঠিক আছে, এই জিনিসটা আমি আরেকবার একটু বলি, যারা বোঝেন না তারা খেয়াল করেন ভালো মতন। আমার এই যে জিনিসগুলো বললাম, মানে যেগুলোর মাধ্যমে আমার প্রিপারেশন নেই, সেটা হচ্ছে আমাদের ট্রেনিং সেট। আমাদের যে মডেল টেস্ট গুলো হয় সেটা হচ্ছে আমাদের ভ্যালিডেশন সেট। এসএসসি বিষয়টা আমি এখন আসিনি, একটু পরে আসবো এটা। তো একটা মডেল এম, তাকে আমরা প্রথমে শিখাই হচ্ছে ট্রেনিং সেটের সাহায্যে। তার মানে হচ্ছে আমরা তাকে কি করি, তাকে আমরা বলি যে এই ধরনের মানে তোমার ফিচারগুলো যদি দেখতে এমন হয় তাহলে তোমার আউটপুটটা আসলে এরকম হওয়া উচিত। এভাবে আমরা শিখাই তাকে ট্রেনিং সেট দেখায়। ভ্যালিডেশন সেটের যে স্যাম্পল গুলো আছে সেগুলোর মাধ্যমে তার আমি পরীক্ষা নিই যে আসলে ভ্যালিডেশন সেটের কোন একটা স্যাম্পল আমি তাকে দিয়ে ফিচার পার্টটা দিয়ে তাকে আমি বলি যে তুমি এখন আউটপুটটা প্রেডিকশন করে দেখো। তো সে আউটপুটটা প্রেডিকশন করার পর আমরা চেক করি যে আসলে আউটপুটটা ঠিক আছে কিনা। এভাবে আমরা ভ্যালিডেশন সেটের প্রত্যেক স্যাম্পলের জন্য একটা টেস্ট নিই যে সে আসলে কেমন পারতেছে। যদি দেখি যে সে খুব ভালো পারছে, তার পারফরমেন্স খুব ভালো, স্যাটিসফ্যাক্টরি, তাহলে আমরা আসলে ট্রেনিং সেটে আর যাবো না, আমরা সরাসরি চলে যাবো হচ্ছে এসএসসি অথবা ওলেভেল এক্সাম অ্যাটেন্ড করার জন্য। আর যদি দেখি যে পারফরমেন্সটা আমাদের মনমতো হয় নাই, তাহলে আগেই বলেছি যে মডেলের মধ্যে কিছু নব থাকে, এই নবগুলোকে অ্যাডজাস্ট করে ঘুরে ঘুরে বাড়ায় কমায় আপনি চাইলে পারফরমেন্সটা বেশ কম করতে পারেন। তো সেগুলো ঘুরে ঘুরে আপনি আবারও কি করবেন, আপনি আবারও ট্রেনিং সেটে ট্রেনিং করবেন, করার পরে আপনি আবার ভ্যালিডেশন সেটে দেখবেন যে পারফরমেন্সটা কেমন হচ্ছে। ঠিক আছে স্যার আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার ধরেন যে প্রথমে ট্রেনিং সেটে পারফরমেন্স ভালো আসলো না, তখন কি র্যান্ডমলি অন্য ট্রেনিং সেট ইউজ করা হয় নাকি স্পেসিফিক? না, ট্রেনিং ভ্যালিডেশন টেস্ট সেট প্রথমেই তৈরি করে নেওয়া হয়। আমি একটু আগে যেটা বলেছি যে আপনার 150টা স্যাম্পল ছিল হচ্ছে আইডি ডাটা সেটে, তো এখান থেকে মনে করেন যে আপনি 100টা স্যাম্পল নিয়ে নিলেন হচ্ছে ট্রেনিং সেটে, আর 50 নিলেন হচ্ছে মনে করেন ভ্যালিডেশন সেটে। টেস্ট সেটের বিষয় এখন আসেনি, আসবে একটু পরে। আর পজিশন নিয়ে নিলেন হচ্ছে টেস্ট সেটের মধ্যে। ঠিক আছে, এগুলো ফিক্সড, এগুলো চেঞ্জ হবে না বারবার। স্যার যদি ঠিক আছে, ট্রেনিং সেটে যদি ব্যাড পারফরমেন্স আসে, তখন কি ডিফারেন্ট ট্রেনিং সেট না হবে? না ট্রেনিং সেটে ব্যাড পারফরমেন্স নরমালি আসলে আসে না। ট্রেনিং সেটে ব্যাড পারফরমেন্স যদি আসে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে কেএনএন, আমি যখন কোনটা নিয়ে কাজ করতেছি, আমি এখন কেএনএন নিয়ে কাজ করতেছি, তাই না? তো Yes, তখন বুঝতে হবে যে কেএনএন নিয়ে কাজ হবে না, মানে আপনাকে আসলে কেএনএন এর বদলে অন্য কোনো অ্যালগরিদম ইউজ করতে হবে। এটা বুঝতে যাচ্ছে? yes, sir. মানে ওনার কোশ্চেনটা আমি একটু বলি। ওনার কোশ্চেনটা হচ্ছে ট্রেনিং সেটে যদি পারফরমেন্স খারাপ আসে, ভ্যালিডেশন সেটে তো পারফরমেন্স আপনার মানে খারাপ আসতে পারে, এটা তো অবশ্যই, কিন্তু মনে করেন ট্রেনিং সেটেই পারফরমেন্স খারাপ, তা তখন আমি কি করবো? তখন আসলে বুঝতে হবে যে আমাদের এই যে কে নিয়ারেস্ট নেইবার যেটা আমরা বলতেছি, এই কে নিয়ারেস্ট নেইবার দিয়ে আসলে আর হবে না, অন্য কোনো মেশিন লার্নিং অ্যালগরিদম আমাদের ইউজ করতে হবে, বা উই হ্যাভ টু ইউজ সাম আদার মেশিন লার্নিং মডেলস। ঠিক আছে, আচ্ছা। তো এখন আসি টেস্ট সেটে। টেস্ট সেটটা আপনারা বুঝে গেছেন অলরেডি, এটা হচ্ছে টেস্ট সেট। তো একদম ফাইনালি, একদম যখন আপনার এই সাইকেল যখন শেষ, আপনি যখন ভ্যালিডেশন সেটের পারফরম্যান্সে স্যাটিসফাইড, তখন আসলে আপনি আপনাদের টেস্ট সেট রাখা আছে আলাদা করে। সেই টেস্ট সেটের মধ্যে আপনার মডেল যেটা আছে, এই যে এই মডেলকে আপনি আবার কি করবেন, আপনি আবারও সেম ভাবে প্রেডিকশন করবেন যে আসলে টেস্ট সেটের প্রত্যেক স্যাম্পলের জন্য সে কি ঠিকঠাক প্রেডিকশন দিচ্ছে কিনা। ঠিক আছে, তো টেস্ট সেট পারফরম্যান্সটা নরমালি একটু খারাপ হয় আর কি, মানে ভ্যালিডেশনের চেয়ে একটু খারাপ হয়, কিন্তু যদি দেখেন যে না মোটামুটি স্টিল স্যাটিসফ্যাক্টরি, তাহলে তো ফাইন, তাহলে আর কিছুই করার দরকার নেই। আর যদি ফাইন না হয়, তাহলে আপনাকে আসলে আরো আরো নট টিউনিং করতে হবে, মানে আবারও আপনার ট্রেনিং ভ্যালিডেশন সাইকেল দিতে হবে আবার। ঠিক আছে,
তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আসলে আসলে যেটা হচ্ছে যে অনেকে বলে যে না এখানে আর যাওয়া যাবে না, আসলে অনেকে বলে যে এখানে আর যাওয়া যাবে না, টেস্টে যা পারফরমেন্স আসছে তাই তোমাকে আলটিমেটলি রিপোর্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এইটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। অনেকে বলে যে টেস্ট সেটটা হচ্ছে একদম ফাইনাল, মানে হচ্ছে এই টেস্ট সেটে আপনি যখন রেজাল্ট পেয়ে গেছেন তখন আপনি ব্যাক করতে পারবেন না এখানে, অনেকে বলে। যাই হোক, এটা আসলে পার্সোনাল চয়েস, কোনো সমস্যা নেই। কিন্তু আমি করি আর কি, আমি যখন থেকে টেস্ট সেটের পারফরমেন্স খারাপ চলে আসছে তখন আমি আবারও এই দুটো সাইকেল, মানে এই সাইকেলটাকে আবার কন্টিনিউ করি, ঠিক আছে। তো মোটামুটি কি আমরা বুঝলাম ট্রেনিং ভ্যালিডেশন টেস্টের জিনিসটা আসলে কি, মানে বা কেন ইউজ হয়, কেন ইউজ হয় এই জিনিসটা। হ্যাঁ স্যার। এবং একটা বিষয় মনে রাখবেন, এই যে এখানে যে বললাম 100টা ট্রেনিং স্যাম্পল, 40টা ভ্যালিডেশন স্যাম্পল, এগুলা এখানে মনে রাখবেন ট্রেনিং সেটে যে স্যাম্পলগুলো আছে, মানে দিস স্যাম্পলস নট হ্যাভ এনি ওভারল্যাপ, ঠিক আছে, দিস স্যাম্পলস নট হ্যাভ এনি ওভারল্যাপ। তার মানে হচ্ছে এই যে মনে করেন স্যাম্পল নাম্বার 135, এই স্যাম্পলটা হয় ট্রেনিং সেটে যাবে, না হয় ভ্যালিডেশন সেটে যাবে, না হয় টেস্ট সেটে যাবে। একটা স্যাম্পল কখনোই ট্রেনিং ভ্যালিডেশন দুই সেটে একই সাথে যাবে না, কথা বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। এখন আমরা একটু নিয়ারেস্ট নেইবারের ওভারভিউতে যাব, যে এটা আসলে কিভাবে কাজ করে, একটা ওভারভিউ দিব, আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবো, ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে ঢুকবো ভিতরে। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস করে নিই একটু, যাই। আপনাদের অ্যাসাইনমেন্ট একটু দিয়ে দিই এখানে আগে। অ্যাসাইনমেন্ট দিয়ে দিই এখানে, একটা ইনস্ট্রাকশন ফাইল থাকবে, ওইটা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ইনস্ট্রাকশন ফাইলটা এখানে মনে দিয়ে দিই, সমস্যা নেই। এটা আমি ক্লাসে বলবো, এখন সমস্যা নেই, একটু পরে ক্লাসে বলবো। আর এখানে একটু দিয়ে দিই এটা। আজকে তারিখ কত, 14 তারিখ? আচ্ছা, আজকে 14 তারিখ যদি হয় 14 মার্চ 2021, তাহলে আপনাদের জমা দিতে হবে হচ্ছে এটা নেক্সট সপ্তাহের মধ্যে। তাহলে আচ্ছা 21 মার্চই থাক, তাহলে টাইম দিই হচ্ছে ভোর 5টার মধ্যে টাইম দিয়ে দিই, তাহলেই হয় ভোর 5টা। আচ্ছা, আজকে বলে দিব যে ফাইলটি কিভাবে সাবমিট করবেন, সমস্যা নেই। এখানে জিপ ফাইলের অপশনগুলো কোথায়, এখানে আপনাদের আসলে একটা জিপ ফাইল জমা দিতে হবে, তো ওখানে কি থাকবে এটা বলে দিব, সমস্যা নেই। আর সেখানে কি থাকবে একটু বলুন। তো এখানে এই যে দুইটা ডট ওয়াই ফাইল মানে যে আসলে কি, এবং দুইটা ডট ফাইলে যে কি থাকবে সেটা আসলে আমি বলে দেবো, সমস্যা নেই, আছে আজকে আলোচনা করে দেবো সেটা। আমি সেভ করে দিই। ঠিক আছে, তো এটা এখানে থাকলো, এখানে দেখি এখন হ্যাঁ টাইম আছে 6 দিন 19 ঘন্টা, ঠিক আছে, তো ভালো টাইম আছে, মানে প্রজেক্টের উপর দিয়ে দিব, সমস্যা নেই, একটা ক্লাস আলোচনা করে দিলে বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে আমরা আসলে একটা মানে বানাচ্ছি আসলে গভর্নমেন্ট থেকে, তো এটার জন্য আমাদের কিছু ডাটা কালেকশন করতেছি আমরা।
আপনারা যদি সময় হয় আপনারা একটু আপনাকে ফিল আপ করে দিন, এটা আমি একটু দেখাই দিই একবার। এখানে লিঙ্কটা দেওয়া আছে বাইরে এই জায়গাতে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? স্যার এই লিংকে কালকে গেছিলাম স্যার, অনেকগুলা টাইপ করতে বলছে, টাইপও স্যার করছি। বাংলা টাইপ করতে বলছে, অনেকগুলা টাইপ হ্যাঁ করতে। বাংলায়, হ্যাঁ বাংলায় টাইপ করেন। হ্যাঁ অনেকে আছে হ্যাঁ যে স্যার, করছে ইংলিশে করছে, এটাই ভুলেছে অনেকে। হ্যাঁ স্যার করছি স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, যারা করেন না তাদের জন্য একটু দেখাই দিই। তারপর এটা যেটা করবেন ফার্স্ট টাইপ করবেন। হ্যাঁ মানে আপনার টাইপ করার সময় যে ভুল হয় সেই ভুলটা আমরা আসলে দেখতে পাচ্ছি যে কি ধরনের ভুল হয়। সো ভুলটাকে আপনারা ইগনোর করবেন আর কি, পুরোপুরি ভুল হবে, মানে ভুলটাই আমরা চাই অ্যাকচুয়ালি। এটা করে কি করতে হবে স্যার, মানে টাইপ করার পরে? আচ্ছা স্যার, আপনারা কি কোনো মানে কিবোর্ড তৈরি করতে যাচ্ছেন? কিবোর্ড তৈরি করতে যাচ্ছি, হ্যাঁ। মানে এটা হচ্ছে অনেকটা মানে দেখেন, আপনারা যখন অবগত লেখেন আপনাদের কিন্তু অনেক টাইপের ভুল হয়, যেমন এই যে আমার এখানে হলো নতুন হ্যান্ডসার আসলো, এবং হওয়াটা খুব স্বাভাবিক, তাই না? তো এখন আমরা চাচ্ছি যে আপনি যখন একটা প্যারাগ্রাফ লিখবেন আপনাকে যেন আসলে মানে ওয়েট করতে না হয় যে আসলে ঠিক আছে প্যারাগ্রাফটা লিখলাম, এটা এখন ঠিক বানানে আমার লিখতে তো হবে, তাই না? এখন লেখার জন্য আমাকে যদি প্রত্যেক শব্দ আলাদা আলাদা করে ঠিক না করতে হয়, আমি পুরো প্যারাগ্রাফ আমার মতো করে লিখবো, অনেক ভুল থাকবে, থাকার পরে আমি জাস্ট কারেক্ট আমি একটা বাটন আছে, বাটনটা প্রেস করে দিব, অটোমেটিক্যালি সব বানান কন্টেক্সচুয়ালি ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এটা আমরা করছি অলরেডি। আমরা মানে করছি স্যার হচ্ছে কিবোর্ডের মতো অনেকটা। কিবোর্ডের মতো অনেকটা। এটা সিনথেটিক ডাটাসেটের উপর করছি আমরা। অনেস্টলি রিয়েল লাইফ ডাটাসেট কেমন হয় সেটা দেখার জন্য আসলে কিছু ডাটাসেট কালেক্ট করা আর কি। তো এটা আমার এরকম আসলো আর কি, আমি সাবমিট করে দিলাম। এখন অনেকে ভাবতে পারেন যে ভুল আসলো তা কি ভালো সমস্যা, ভুলই যাচ্ছি আমরা আসলে, হ্যাঁ আমি আগেই বললাম। তো সাবমিট করে দিলাম। তো সাবমিট করার পরে হয়ে গেল এটা। ওকে দিলে এটা আসলে আবার রিফ্রেশে আসবে। তো কেউ যদি মনে করেন যে আমি আরো কয়েকবার করবো তো করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আর কেউ যদি চান তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডসকে শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোথাও, এটা আপনাদের ইচ্ছা করে। ঠিক আছে, তো এটা সবাই কাইন্ডলি একটু সময় করে একটু ফিল আপ করে দিন তাহলে না। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তো অ্যাপটা আসলে অনেক কিছুই করে, আসলে অ্যাপটা যেটা করে আপনি যখন দেখবেন বাংলা তখন আসলে নেক্সট ওয়ার্ড সাজেস্ট করে, তারপর হচ্ছে আপনার সেন্টেন্স অটো কমপ্লিট করে, এগুলো করে। তো ওটা এখন আর কি মানে আওতা মানে আর কি কাজ চলতেছে এগুলোর উপরে। আমরা আশা করতেছি 2 মাসের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম আমি কোথায় ছিলাম আসলে, ওভারভিউ ছিলাম তাই না? মানে ওভারভিউ শুরু করতেছিলাম। আচ্ছা তাহলে ওভারভিউ আমরা চলে যাই একটু, যেটা আসলে কিভাবে কেরান কাজ করে বা কি হয় সেটা। তো কেরান পড়ানোর আগে একটা ছবি দেখাই ছোট। দেখা যাচ্ছে তাই না? ইয়েস স্যার। তো খুব কালারফুল একটা ইমেজ। তো এখানে একটু দেখেন, এই যেগুলো হচ্ছে ডট ডট দেওয়া আছে, অনেকগুলো ডট আছে, দেখেন এখানে অনেকগুলো ডট আছে। এই প্রত্যেকটা ডট হচ্ছে একটা করে স্যাম্পল। ঠিক আছে, ইচ ডট রিপ্রেজেন্টস ওয়ান স্যাম্পল। এখানে অনেকগুলো স্যাম্পলই আছে, বোঝাই যাচ্ছে এখানে সবুজ ডট আছে কিছু, লাল ডট আছে কিছু, অনেক ধরনের ডট আছে। এখানে আমাকে একটু বলে দিত প্রত্যেকটা স্যাম্পলের ডিমেনশন কত এখানে, মানে প্রত্যেকটা স্যাম্পলের এখানে কত কত কয়টা করে ফিচার আছে। যেমন আমি একটু উদাহরণ দিই, এখানে যেমন প্রত্যেক স্যাম্পলের ফিচার 4টা করে, এই 4টা ফিচার। তো এইখানে এই ছবির মধ্যে যে স্যাম্পল আছে, ছবিটা কারো কথা, ছবির মধ্যে যে স্যাম্পল গুলো আছে এখানে প্রত্যেক স্যাম্পলের কয়টা আছে ফিচার? স্যার 4টা। 4টা কিভাবে? স্যার 4 ধরনের কালার। না, কালার তো 3 ধরনের আছে, সবুজ লাল এবং নীল, না নাকি? 3 ধরনের স্যার। আচ্ছা, এখন এখন একটা প্রশ্ন হচ্ছে যে কালার গুলা কি ফিচার নাকি লেবেল? কালার গুলা কিন্তু লেবেল, বা যেটাকে আমরা বলছি যে আউটপুট। ঠিক আছে, যে একটা স্যাম্পল কোন গ্রুপের আওতাভুক্ত সেটা হচ্ছে কালার রিপ্রেজেন্ট করতেছে। তার মানে স্যাম্পলটা কি ব্লু ক্লাসের আওতাভুক্ত নাকি রেড ক্লাসের আওতাভুক্ত নাকি গ্রিন ক্লাসের আওতাভুক্ত, সেটা হচ্ছে কালার রিপ্রেজেন্ট করতেছে। এখন আবারও প্রশ্নটা আমি করি, তার ফিচার কয়টা?
আচ্ছা, এটা কি একটা 2D প্লট না? মানে 2D প্লট তো নাকি? ইয়েস স্যার। তাহলে প্রত্যেক স্যাম্পলের জন্য মানে কয়টা কোঅর্ডিনেট আছে? স্যার দুইটা। দুইটা। তাহলে ফিচার কয়টা হবে এখানে প্রত্যেক স্যাম্পলে? স্যার দুইটা। দুইটাই হবে, মানে এটা পাওয়া উচিত ছিল আসলে। আচ্ছা, তাহলে এখানে প্রত্যেক স্যাম্পলের ফিচার হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে? বেসড অন দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই, দ্য স্যাম্পল will be of red class, green class or blue class. এই তিন ক্লাসে যে কোনো এক ক্লাসের পার্টিশন ধরে এখানে তিনটা ক্লাস আছে, ঠিক আছে, 0 1 আর 2। আচ্ছা, এখন এখন আমি কিছু প্রশ্ন উত্তর করবো, আপনারা এগুলো উত্তর দেন একটু। আচ্ছা, আমার কার্সর দেখা যায়, মাউসের কার্সর? ইয়েস স্যার। আচ্ছা, মনে করেন যে কার্সরটা আমি এখানে বসাইলাম, মনে করেন যে কার্সরটাই হচ্ছে একটা স্যাম্পল। এখন আমাকে বলেন যে এই কার্সরটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত? স্যার ব্লু ক্লাস। ব্লু ক্লাস। আচ্ছা, গুড। আচ্ছা, কার্সরটা এবার এখানে বসাই। এখন বলেন তো কার্সরটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত হওয়া উচিত? স্যার পিঙ্ক। রেড। মানে পিঙ্ক রেড যেটাই বলেন, ওই ক্লাসটা আর কি। আচ্ছা, এখন তার মানে আপনি খুব সহজেই বলতে পারতেছেন যে কার্সরটা কোথায় বসায় কোন ক্লাসের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, যেটা আমি কিভাবে বলতেছি? মানে আমি যখন এখানে বসালাম কার্সরটা, আপনি যে বললেন এটা হচ্ছে ব্লু ক্লাস, মানে কেন কেন বললেন? মানে ইনটিউশনটা কি? কালার দেখে। হ্যাঁ হ্যাঁ, কালার দেখে, রাইট। এখন মনে করেন যে এখানে কোনো ব্লু কালার দেওয়া নেই, মানে জাস্ট পয়েন্ট দিয়ে মনে করেন ব্লু দেওয়া আছে, মনে করেন জাস্ট পয়েন্ট গুলো ব্লু দেওয়া আছে, কিন্তু এরকম কোনো পুরো ভালোভাবে পুরোটা কালার করা নাই। তাহলে কি আপনি অন্য কোনো ক্লাস বলতেন এটাকে? মানে এগুলো মনে করেন সব ব্লু, আসলে সব ব্লু আছে। আচ্ছা, আমি স্যার তাহলে রেঞ্জ পারছি চেক না। করতাম। কোনটা? স্যার এক্স এন্ড ওয়াই এর রেঞ্জ চেক করে করতে পারতাম। হ্যাঁ, মানে মানে একটা জিনিস বোঝেন আগে, যে এখানে মনে করেন যে ব্লু কালার তো দেওয়া আছে এখানে, মানে পুরোটা ব্লু ভরে দেওয়া আছে একেবারে এই রিজিয়নটা। তো মনে করেন যে এরকম কোনো রিজিয়নকে ব্লু কিছু করা নাই। হ্যাঁ, শুধুমাত্র শুধুমাত্র আপনার এই যে পয়েন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো কালার করা আছে। তো সেই ক্ষেত্রে যদি এখানে রাখতাম কার্সরটা, তাহলে কি আপনি একটা গ্রিন বা রেড বলতেন নাকি ব্লু বলতেন? ব্লু বলতাম স্যার। এখানে কালার কি চেঞ্জ করা যায় না? আচ্ছা, এখানে কালার কয়টা আছে? একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে রেড। দেখতে পছন্দ সবাই নাকি? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এই যে আমার কার্সরটা, এটা হচ্ছে একটা আননোন স্যাম্পল। এই স্যাম্পলটা কোন কোন ক্লাসের হবে, ব্লু নাকি রেড? রেড। রেড হবে। এটা আপনি কিভাবে বলবেন? স্যার কারণ এটা কাছাকাছি রেডের পয়েন্টের সাথে রিজিয়নের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তার মানে সোজা কথা হচ্ছে, আরেকটু ফর্মালি বললে, আপনি আমার যে পয়েন্টার ক্লাস মানে বের করতে বলেছি, তার নেবারিং যে ইনফরমেশন, তার নেবারিং ইনফরমেশন দেখে আপনি কি বলতেছেন যে সে হচ্ছে রেড হওয়া উচিত, ঠিক না? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটু ক্লিনিক্যাল কেস দেই। আচ্ছা, এখন মনে করেন যে আমি কার্সরটাকে এখানে রাখছি। এখন কার্সরটা কোন ক্লাস? স্যার রেড। রেড। কেন রেড, কেন বলেন তো? কারণ স্যার এটা একটু নিচের দিকে রেডের কাছাকাছি পয়েন্টগুলি। আচ্ছা, মানে সোজা কথা হচ্ছে আশেপাশে বেশিরভাগ পয়েন্টই হচ্ছে রেড, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে নাকি কি বলতেছেন? ইয়েস। আচ্ছা, তো এটাই হচ্ছে আসলে কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম, ঠিক আছে? আপনারা সেটা শিখে ফেলছেন। আচ্ছা, তাহলে আমি একটু এবার ফর্মালি বলি যে আসলে কি করলাম আমরা আসলে। আচ্ছা, তো আমি আমার যে স্যাম্পলটা ক্লাস নির্ণয় করতে হবে সেটাকে একটু ব্ল্যাক কালার দিয়ে একটু আঁকি এখানে। তো যদি আমাকে এই স্যাম্পলটা ক্লাস ডিটারমাইন করতে হয়, তাহলে যেটা আমাকে করতে হবে, প্রথমে আমাকে এই পয়েন্টের কে নিয়ারেস্ট নেইবার আমাকে খুঁজে বের করতে হবে। কে নিয়ারেস্ট নেইবার। এখন কে এর মানটা কত হবে এটা আসলে আপনার হাতে। আমি একটু আগে বলেছিলাম যে মোবাইল এক্স নব থাকে, যে নবগুলোকে আসলে বাড়ায় কমে আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো কে নিয়ারেস্ট নেইবারে কেটা হচ্ছে সে একটা নব।
তো কে এর মান আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। যদি আমি কে এর মান 3 নেই, যদি আমি কে এর মান 3 নেই, অথবা 3 না নিয়ে আমি 5 এ নিচ্ছি কে এর মান, তাহলে আমাকে একটু বলেন দেখি এই স্যাম্পলের সবচেয়ে কাছাকাছি পাঁচটা স্যাম্পল কি কি হবে। এইটা একটা হবে, এটা একটা হবে, এটাও একটা হবে, তারপরে এটাও একটা হবে, এটাও একটা হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি 5টা নিয়ারেস্ট স্যাম্পল এই কারো স্যাম্পলের, তাই না? ঠিক আছে তো নাকি? ইয়েস স্যার। জি স্যার। এই 5টার মধ্যে মেজরিটি কোন ক্লাসে? স্যার রেড ক্লাস। মেজরিটি রেড ক্লাসে, মানে হচ্ছে 5টার মধ্যে 4টাই হচ্ছে রেড ক্লাসে। তার মানে এই স্যাম্পলের ক্লাস হবে হচ্ছে রেড। কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তো আমি এখন যেটা বললাম সেটাই আসলে আপনি কেএনএ আলটিমেটলি করবেন। আচ্ছা, এখন আমি যে বলতেছি যে এই পয়েন্টের কাছাকাছি, যে আমি বলতেছি মানে কাছাকাছি মানে আসলে কি? কাছাকাছি মানে হচ্ছে ডিস্টেন্স হচ্ছে কম, মানে এটা তো শিওর যে কাছাকাছি মানেই হচ্ছে ডিস্টেন্স কম। ঠিক আছে, তো এখন ডিস্টেন্স কম মানে আসলে কি? ডিস্টেন্স মানে হচ্ছে আসলে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। আমরা বুঝি তো ইউক্লিডিয়ান ডিস্টেন্স রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কয়ার, দুটো পয়েন্টের মধ্যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। হ্যালো, জি স্যার। ঠিক আছে, পয়েন্ট 1 এবং 2 এর মধ্যে ডিস্টেন্সের যে ফর্মুলা যে এটা সবাই বুঝি তো নাকি? ইয়েস স্যার। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর উপরেরটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এখন এই যে ফর্মুলাটা আমি লিখলাম, যে ফর্মুলার সাহায্যে আমি আসলে দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স বের করব, এই ফর্মুলার কোথাও কি ক্লাস ভ্যালু আছে? ক্লাস ভ্যালু মানে এই ব্লু নাকি রেড, এই ক্লাস ভ্যালুটা কি আসছে ফর্মুলার মধ্যে? স্যার বুঝলাম না স্যার। আর এই ফর্মুলার মধ্যে এই যে ক্লাস ভ্যালু যেটা মানে হচ্ছে রেড মানে হচ্ছে 0 আর ব্লু মানে হচ্ছে 1, এই ক্লাস ভ্যালুটা কি বসছে ফর্মুলার মধ্যে? না স্যার। আচ্ছা, প্রশ্ন মনে হয় বোঝেননি অনেকে নাকি? মানে প্রশ্ন সবাই বুঝছেন নাকি সেটা একটু বলে নাকি? স্যার কোশ্চেনটাই বুঝতে পারি স্যার না। কোশ্চেনটাই বলতে চাইনি। হ্যাঁ সেটাই বলেন। এই যে এই x1 x2 y1 y2 এগুলো কি, এগুলো ফিচার না ক্লাস ভ্যালু? ফিচার স্যার। ফিচার। তো এখানে কোনো ক্লাস ভ্যালু আছে নাকি নাই? আচ্ছা, আপনারাই তো বললেন এগুলো এগুলো ফিচার, তাহলে ক্লাস ভ্যালু তো নাই, এটা বুঝাতে যাচ্ছি, এটা তো ক্লিয়ার। ইয়েস স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে ডিসটেন্সের ফর্মুলায় ক্লাস ভ্যালু ইউজ করা হয় না, এটা ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। এখন এই আইরিশ ডাটা সেটের ক্ষেত্রে ফিচার কয়টা আছে? দুইটা আছে না চারটা আছে? চারটা। স্যার চারটা। আচ্ছা, তাহলে এখানে কি হবে অবস্থা? এখানে হবে হচ্ছে ওই গেল, এখানে আরো দুটো প্লাস হবে নাকি? আর যেহেতু মোট চারটা, বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। এবং অবশ্যই এই লাস্টের কলামটা আসবে না, কারণ এটা কি কলাম? ফিচার না আউটপুট? এটা আউটপুট। স্যার আউটপুট। আউটপুট কি আসে ফর্মুলার মধ্যে? না স্যার। আসে না। বুঝা যাচ্ছে ডিসটেন্স কিভাবে বের করতে হয়? ইয়েস স্যার। স্যার তো হ্যাঁ, স্যার ওই যে এখানে যে স্যার ডি এর প্যারামিটার যে দিলেন স্যার 1 2, স্যার এই 1 2টা কই থেকে পেলাম স্যার? 1 2 কিছু না, 1 2 মানে হচ্ছে পয়েন্ট নাম্বার 1 আর পয়েন্ট নাম্বার 2। তাহলে তাহলে একটা পয়েন্ট যদি আপনাকে ডিরেকশন করতে হয় সেটা কোন ক্লাসের, তাহলে সেই পয়েন্ট থেকে আপনাকে সব পয়েন্টের ডিসটেন্স বের করতে হবে আগে। সব পয়েন্টের ডিসটেন্স বের করার পরে নিয়ারেস্ট 5টা পয়েন্ট নিতে হবে। নিয়ারেস্ট 5টা পয়েন্ট নিয়ে আপনাকে মেজরিটি ক্লাস নিতে হবে, যে আসলে 5টা পয়েন্টের মধ্যে মানে মেজরিটি ক্লাসটা আসলে কি, ঠিক আছে, সেটা নিতে হবে। তো এখানে 5 যে হবে তেমন কোনো কিছু নাই আসলে। আপনি যদি মনে করেন যে আমি 5 জায়গায় 7 নিব বা আমি 7 জায়গায় 3 নিব, সেটাও নিতে পারেন। এটা হচ্ছে আপনার একটা নর্ম, ইউ হ্যাভ কমপ্লিট কন্ট্রোল ওভার ইট। ঠিক আছে,
এটা কি বুঝতেছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। এখন যেই পয়েন্টগুলোর সাহায্যে আমরা আসলে আননোন পয়েন্টের ক্লাসটা প্রেডিকশন করলাম, সেই পয়েন্টগুলো আসলে কোন সেটের আওতাভুক্ত? ট্রেডিং সেট, ভ্যালুয়েশন সেট না টেস্ট সেট? স্যার ট্রেনিং সেট। এর কারণ হচ্ছে একটু আগে বলে এসেছি যে আমাদের বই খাতা ক্লাস লেকচার যেগুলো ইউজ করে আমরা প্রিপারেশন নেই, সেটা হচ্ছে আমাদের ট্রেনিং সেট। কাজে ট্রেনিং সেটটা ইউজ করেই আমরা আসলে আমাদের একটা আননোন স্যাম্পলের জন্য প্রেডিকশন জেনারেট করব। কথা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তার মানে এগুলো হচ্ছে যেগুলো গিভেন দেওয়া আছে অলরেডি, সেগুলো হচ্ছে আমাদের ট্রেনিং সেট। আচ্ছা, এখন এই যে পয়েন্টটা আমি নিলাম, এরকম হয়তো আরো কয়েকটা পয়েন্ট আছে আননোন পয়েন্ট। এগুলো আসলে এগুলো কি? এই পয়েন্টগুলো আসলে কি? যেগুলো হচ্ছে আননোন, সেগুলো কি আসলে? এটা কোন সেটের আওতাভুক্ত? এই আননোন পয়েন্টগুলো কোন সেটের আওতাভুক্ত? স্যার টেস্ট, ভ্যালিডেশন অথবা টেস্ট, দুটোর একটা। টেস্টও হতে পারে, ভ্যালিডেশনও হতে পারে। বোঝা যাচ্ছে? ইয়েস। আচ্ছা, তো আমি আপাতত ধরে নিলাম যে কালোগুলো সবই হচ্ছে ভ্যালিডেশন সেট। তো এখন দেখেন এই যে কালো স্যাম্পল যেগুলো হচ্ছে ভ্যালিডেশন সেট, এগুলোর ক্লাসের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত সেটা তো আমাদের জানা আছে, তাই না? কারণ ডাটা সেটে সবার ক্লাস দেওয়া আছে, জানি তো নাকি? ইয়েস স্যার। কিন্তু মডেলকে আমরা সেটা জানাবো না, মানে মডেলের জন্য আমরা সেটা ব্ল্যাঙ্ক রেখে দিব, যে মডেলকে আমরা সেই ক্লাস ভ্যালুটা দিব না আগে জানতে। আমরা মডেলকে বলবো যে ঠিক আছে, এইটা হচ্ছে ভ্যালিডেশন স্যাম্পল নাম্বার 1, তুমি এখন 21 ট্রেনিং স্যাম্পল দেওয়া আছে হাতে, এগুলোকে দেখে বলো যে আসলে ভ্যালিডেশন স্যাম্পলটার ক্লাস কি হবে। মানে এই যে নিয়ারেস্ট নেইবারের যে ডিসটেন্স মেট্রিক, পাস নেট, তিনটা নিয়ারেস্ট নেইবার দেখে আপনারা যেভাবে বললেন একটু আগে সবাই পে করবেন। তো মনে করেন যে সে রেট বললো, আপনি এখন রেটকে মিলাই দেখবেন যে আমার ডাটা সেটের ক্লাস যেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি সেটার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ হয় তাহলে ঠিক আছে, আর ম্যাচ না হলে ঠিক নেই। কথা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তো এই কাজ আপনি প্রত্যেক স্যাম্পলের জন্যই করতে পারেন, এটার জন্য করতে পারেন, আবার এটার জন্য করতে পারেন। এভাবে করার পর আলটিমেটলি দেখবেন যে কয়টা ভ্যালিডেশন স্যাম্পলের প্রেডিকশন ঠিক আছে আর কয়টা ভ্যালিডেশন স্যাম্পলের প্রেডিকশন ভুল হয়েছে, and based on that you will find accuracy. কথা বুঝতেছেন? ইয়েস স্যার। এখন যে কে এর জন্য আপনার অ্যাকুরেসি ভালো হবে, সেই কেটাই নিয়ে আপনি কাজ করবেন না আলটিমেটলি, মানে সেই কেটাই তো নেওয়া উচিত, কি মনে হয়? ইয়েস স্যার। মনে করেন কে ইকুয়াল টু, মনে করেন যে 7 এর জন্য সবচেয়ে ভালো কাজ করলো, সবচেয়ে ভালো ভ্যালিডেশন অ্যাকুরেসি পেলাম, তাহলে আমি কে ইকুয়াল টু 7 এ নিব না আলটিমেটলি? ইয়েস স্যার। তো তার মানে হচ্ছে যদি কে ইকুয়াল টু 7 এর জন্য সবচেয়ে ভালো কাজ করে, আমি কিছু টেস্ট সেট রাখি, এটা হচ্ছে আমার টেস্ট সেটটা একটু গোলা দিয়ে রাখি। তো মনে করেন যে এগুলো হচ্ছে আমার টেস্ট সেট। আমি আমার টেস্ট সেটে তাহলে কি করবো? তাহলে টেস্ট সেটে তো আর আসলে কে চেঞ্জ করার কোনো সুযোগ আমার নাই। তাহলে টেস্ট সেটে আমি কে ইকুয়াল টু 3 নিয়ে চলে যাবো, তাই না? টেস্ট সেটে আমি কে ইকুয়াল টু 3 নিয়ে যাব, যে দেখবো যে আসলে আমার টেস্ট সেটের পারফরম্যান্সটা কেমন আসতেছে। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তো এটা তো গেল হচ্ছে কি, এটা গেল হচ্ছে কেএনএন ক্লাসিফিকেশন। কেএনএন ক্লাসিফিকেশন। তো কেএনএন রিগ্রেশনটা তাহলে কিভাবে হবে? রিগ্রেশনের তো একটা অ্যান্সার আমাদের কাছে আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস ডাটা সেট। তো এই ক্ষেত্রে আসলে কি হবে? রিগ্রেশনটা আসলে আরো সহজ, আমি বুঝাই বলতেছি। হয়ে গেল। ক্লাসিফিকেশনে আপনারা কি করছিলেন? ক্লাসিফিকেশনে আপনারা কে নিয়ারেস্ট নেইবারের মেজরিটি যে ক্লাস, সেই ক্লাসটা নিচ্ছিলেন। আর রিগ্রেশনে কি হবে তাহলে? রিগ্রেশনে তো মেজরিটি নেওয়ার কিছু নাই, কারণ রিগ্রেশনে তো আসলে আউটপুট কন্টিনিউয়াস, অনেক কিছুই হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করবো? স্যার এস্টিমেট করা যাবে। এস্টিমেটই করবো, কিন্তু এস্টিমেটটা কিভাবে করা যাবে? সবচেয়ে সিম্পল অ্যাপ্রোচ কোনটা? সবচেয়ে সিম্পল অ্যাপ্রোচ
স্যার একটা রেঞ্জ দিয়ে দিলে মানে দেখেন এখানে কিন্তু ধরেন কে ভ্যালু হচ্ছে 5 বা 3 মনে করেন 3ই কে ভ্যালু, তাহলে আমি তিনটা নিয়ারেস্ট নেইবার পাবো এবং তিনটা নিয়ারেস্ট নেইবারের মনে করেন আউটপুট আছে হচ্ছে এরকম 51 একটা আউটপুট, আর একটা আউটপুট হচ্ছে 77, আর একটা আউটপুট মনে করেন হচ্ছে 67। আচ্ছা, তাহলে আমি যে স্যাম্পল মানে মনে করেন যে এটার প্রেডিকশন দিচ্ছি এখন, তো এই স্যাম্পলের তাহলে আউটপুটটা কত আপনি দিবেন? এই তিনটা থেকে আপনি কি বের করবেন, মানে তিনটার কি করবেন আপনি এখানে এই আউটপুটটা পাওয়ার জন্য? মানে এই স্যাম্পলের তিনটা নিয়ারেস্ট নেইবারের রিগ্রেশন আউটপুট আপনি জানেন হচ্ছে 51, 77 and 67. So what should be the output of this sample? Can average করা যাবে? average ইয়েস স্যার। জি স্যার এভারেজ করা যায়। এভারেজ করেন, সমস্যা কি? এটা তো একটা বললেই তো হতো, এভারেজ করলেই হবে এটা। 67 ডিভাইডেড বাই 3 আর কাহিনী শেষ। ঠিক আছে, এই হচ্ছে শুধুমাত্র ক্লাসিফিকেশন রিগ্রেশনের মধ্যে এতটুকুই পার্থক্য যে ক্লাসিফিকেশনে আমরা আসলে মেজরিটি নেই আর রিগ্রেশনে আমরা এভারেজ করি। ঠিক আছে, আচ্ছা এখন ক্লাসিফিকেশনে তো আমরা অ্যাকুরেসি বের করি, তাই না? আমি একটু আগে বললাম যে কতগুলো আসলে ঠিক প্রেডিকশন হবে সেটা আমি বের করলাম। তো রিগ্রেশনে কি আমরা অ্যাকুরেসি দেখবো না কি দেখবো রিগ্রেশনে আমরা? স্যার এভারেজ কারণ রিগ্রেশনে তো এভারেজ তো দেখবো, এটা তো বের করা এভারেজ, কি যে বলেন না বলেন না, এভারেজ তো না। মানে দেখেন এভারেজ তো আসলে আমি এভারেজের মাধ্যমে রিগ্রেশন আউটপুটটা বের করলাম, এখন এভারেজ তো দেখবোই, সেটা তো ঠিকই আছে। কিন্তু আমরা বলছি যে মেট্রিকটার কথা, যে অ্যাকুরেসি কি দেখবো নাকি কোনটা দেখবো সেটা। আচ্ছা, এখানে যেটা দেখেন একটা জিনিস, যে মনে করেন যে এটার অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে মনে করেন যে হচ্ছে 65, এটা হচ্ছে ট্রু আউটপুট, মানে যেটা ডাটা সেট থেকে পাওয়া যাবে। ঠিক আছে, ডাটা সেট থেকে যেটা পাওয়া যাবে এটাকে বলা হয় হচ্ছে ট্রু আউটপুট। এটা কিন্তু খেয়াল রাখেন, এটা আপনাদের বলে নিয়ে এতক্ষণ। The output only hold that we get from data set is our true output. ঠিক আছে, আর the output কমপ্লিট করবো। এখন থেকে এই শব্দগুলো ইউজ করবো। ঠিক আছে, ট্রু আউটপুট বলবো আর প্রেডিক্টেড আউটপুট বলবো, তাহলে যেন আপনারা বুঝতে পারেন। আচ্ছা, তো ট্রু আউটপুট হচ্ছে মনে করেন 65, এটা হচ্ছে ট্রু আউটপুট। আর মনে করেন যে প্রেডিকশন হয়েছে হচ্ছে 64.2, এটা হচ্ছে প্রেডিক্টেড আউটপুট। হ্যাঁ, এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে, কি মনে হয়? মানে ভুল হয়েছে নাকি? হ্যালো, কাছাকাছি। মানে এটা কি বলা যাবে যে ভুল হয়েছে, মানে সরাসরি কি ভুল হয়েছে বলে দেওয়া যাবে এটাকে নাকি? আচ্ছা নাকি সরাসরি তো বলা যাবে না স্যার। আচ্ছা, কিন্তু মনে করেন যে ক্লাসিফিকেশন যখন করেছি তখন মনে করেন অ্যাকচুয়াল ক্লাসটা হচ্ছে ক্লাস 0, এটা হচ্ছে ট্রু ক্লাস হচ্ছে মনে করেন ক্লাস 0, আর প্রেডিকশন হয়েছে মনে করেন ক্লাস 1। তখন আমরা কি বলতাম? সরাসরি বলতাম যে ভুল হয়েছে নাকি ক্লাসিফিকেশনে? আচ্ছা, কিন্তু রিগ্রেশনে কি সেটা বলা যাবে? সেটা বলা যাবে না। রিগ্রেশনে যেটা বলছেন একটু আগে একজন, যে কাছাকাছি বিষয়টা, সেটাই আসলে করতে হবে। এক্স্যাক্টলি, এটা খুব সুন্দর বলছেন। তার মানে হচ্ছে রিগ্রেশনে আমরা দেখবো হচ্ছে এরর 65 minus 64.2 হোল স্কয়ার। ঠিক আছে, এরর দেখবো আমরা। তার মানে প্রত্যেক স্যাম্পলের জন্য, প্রত্যেক ভ্যালিডেশন স্যাম্পলের জন্য যে প্রেডিকশন আসবে তাদের জন্য যে এররগুলো হবে সেগুলো আমরা যোগ করবো। ঠিক আছে, মানে এভারেজ যে এররটা আর কি, এভারেজ এররটা আমরা আলটিমেটলি নিব। তার মানে যে কে এর জন্য আমার এরর সবচেয়ে কম আসবে সেই কেটাই আলটিমেটলি আমরা নিয়ে যাবো কোথায়? টেস্ট সেটে। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। তো এইটুকু কি আমার মোটামুটি ক্লিয়ার এই পর্যন্ত, যে কি মানে ওভারভিউ করে বুঝতে পারছি অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে? ইয়েস স্যার।
তো ওভাবে বুঝলে আমরা আসলে এখন একদম মানে সিরো কোড যেটাকে বলে একদম সিরো কোডে যাবো আমরা। তো এইটা আপনাদের গুগল ড্রাইভে অলরেডি আপলোড করা আছে, হ্যাঁ। তা আপনারা কাইন্ডলি একটু গুগল ড্রাইভে যান, যে সিরো কোডটা একবার একটু পড়েন, নিজেরা একটু পড়েন। এবার আমিও বুঝাই দেবো, সমস্যা নেই। একবার নিজেরা যদি একটু পড়েন তাহলে আপনাদের আসলে বুঝতে সুবিধা হবে, পরবর্তীতে আমি যখন বুঝাবো তখন। স্পেশালি অনেকগুলো কোয়েশ্চেন আপনাদের মাথায় হয়তো আসতে পারে, সেগুলো আপনারা করতে পারেন। তো সবাই একটু কাইন্ডলি গুগল ড্রাইভে চলে যান। এই যে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে ইএলএমএস এ, এই ইএলএমএস দেওয়া আছে। ক্লাসের মধ্যে গেলেই দেখবেন যে ক্লাস 3 এর মধ্যে আছে হচ্ছে কেএনএন এর মধ্যে আছে হচ্ছে অ্যালগরিদমের মধ্যে আছে হচ্ছে knn.txt। এই যে knn.txt, এখানে আপনার সিরিয়াল কোডটা দেওয়া আছে পুরোটা। এটা সবাই একটু কাইন্ডলি ডাউনলোড করে নেন। এখানে কয়েকটা পার্ট আছে, একটা হচ্ছে ডাটা সেট প্রিপারেশন, মানে ডাটা সেট কেমন করে ট্রেনিং ভ্যালিডেশন টেস্টে ভাগ করব। তারপর কেএনএন ক্লাসিফিকেশন আছে একটা, আর কেএনএন রিগ্রেশন আছে। এটা হচ্ছে সিরিয়াল কোড। আপনারা একটু জাস্ট বলে দেখেন যেখানে জিনিসটা কি আসে। আমরা আবার 10:30টায় ইনশাল্লাহ শুরু করবো। তাহলে 10:30টায় ইনশাল্লাহ আমরা শুরু করবো। আপনারা একটা 5 মিনিট জাস্ট দেখেন।
আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি এবার। আমার মনে হয় মোটামুটি একটা ব্রেক Yes, পেয়েছে sir. সেটা। হ্যাঁ, তো এখানে কিন্তু যেটা দেওয়া আছে কোড, মানে এটা মানে একদম অলমোস্ট করে দেওয়া আছে। তো যারা আপনারা পড়লেন তারা হয়তো বুঝতে পারলেন, মানে ফলো গুলো আপনি কিভাবে লিখবেন না লিখবেন সেটাও দেওয়া আছে। তো এটা মোটামুটি বোঝা দেওয়ার পরে হোপফুলি আপনাদের, আমি আশা করি যে 40 মিনিটের মধ্যে আসলে হয়ে যাওয়া উচিত পুরো কোড, মানে একটু যদি টানা বসে কেউ করেন আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, সবাই পারবেন আশা করি। তো প্রথম কথা হচ্ছে ডাটা সেট যেটা দেওয়া আছে আপনার সেটাকে লোড করতে হবে, তাই না? লোড করতে হবে একটা 2D পাইথন লিস্টে। আপনি চাইলে একটাও করতে পারেন, দ্যাটস কমপ্লিটলি ইওর আপ টু ইউ। তো এটার কোডটা দিয়ে দেওয়া আছে, এই কোডটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই ফাইলটা দেওয়া আছে আপনাদের গুগল ড্রাইভে। এখানে দেখেন লেখা আছে লোডিং ইউর ডাটা সেট ইনটু এ লিস্ট। এখানে আমি একটু যাই। আচ্ছা, এখানে প্রথম কথা যেটা হচ্ছে যে এটা হচ্ছে সেই কোডটা যেটার মাধ্যমে আসলে আপনার ডাটা সেট লোড করতে পারেন এবং ডাটা সেটকে ভিউ করতে পারেন এটার মাধ্যমে। তো ডাটা সেট তো নরমালি হচ্ছে আপনারা আপনাদের লোকাল যে পিসি সেখানে তো লোড করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যদি চান তাহলে আপনারা চাইলে গুগল কোল্যাবেও এটা করা পসিবল। ঠিক আছে, আমি একটু জানি না, এটা একটু অফ করে দিচ্ছি। আচ্ছা, গুগল কোল্যাবেও এটা করা পসিবল। ঠিক আছে, সেটা কিভাবে করে সেটা আমি একটু দেখাই দিই। প্রথমে আপনারা এই যে এই কোডটা আপনারা রান করবেন শুরুতে এখানে। আচ্ছা, রান করার আগে একটা কাজ করি, আমাকে আমাকে আমার ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করতে হবে, সেটাই করে নিই। ফার্স্ট হচ্ছে আপনার গুগল ড্রাইভ, যেটা আপনি চান, যেখানে আপনাদের হয়তো দুইটা আছে, হয়তো বলতে গেলে আপনারা আপলোড করবেন ডাটা সেটটা। আমি এখানে ক্লাসরুম নামে একটা ফোল্ডার আছে, সেখানে আমি আমার ডাটা সেটটা আপলোড করবো। এখন আইডিসটা আপলোড করলাম। আচ্ছা, ডট সিএসভি আপলোড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা তো ক্লিয়ার নাকি আপলোড করবো ডাটা সেটে গুগল ড্রাইভ? মানে যদি এটা কিন্তু পুরোটাই হচ্ছে গুগল কোল্যাব থেকে আমি ডাটা সেটটা কিভাবে অ্যাক্সেস করবো সেটা আমি দেখাচ্ছি, রাইট? এখন আপলোড করা হয়ে গেলে আমি কি করবো, আমি আমার গুগল ড্রাইভকে মাউন্ট করবো। ঠিক আছে, মাউন্ট কিভাবে করে, আমি এটাকে নিবে, একটু সময় লাগবে, শুরুতে কানেক্টিং হচ্ছে। আচ্ছা, একটা অথরাইজেশন কোড আছে। ঠিক আছে, এখানে এটা এখন শুরুতে পাবো না, আমরা শুরুতে লিংকে যাবো আমরা আগে। আচ্ছা, আমি এই যে এই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আমি মানে এই জিমেইল অ্যাকাউন্টে গুগল ড্রাইভে মেসেজ আপলোড করেছি, তাতে আমি এটা সিলেক্ট করলাম এবং আমি অ্যালাউ করে দিলাম। এই হচ্ছে আমার সেই কোড। ঠিক আছে, সেই কোডটা পাচ্ছিল ওখানে, কন্ট্রোল সি দিলাম, কপি করে ফেললাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিব এখন এটাকে। আমার ড্রাইভ মাউন্ট হয়ে গেছে। আসলে হয়েছে কিনা আমরা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইলস নামে একটা আইকন, এটাকে যদি আপনি ক্লিক করেন একটু সময় লাগবে, এই যে জি ড্রাইভ চলে আসে। ঠিক আছে, এটা কিন্তু শুরুতে থাকবে না, আপনার মানে মাউন্ট করার আগ পর্যন্ত জি ড্রাইভটা এখানে আসবে না। এটাকে আমি এক্সপ্যান্ড করি, এই যে মাই ড্রাইভে যাই, এখানে কি লেখা আছে, ক্লাসরুম লেখা আছে, দেখছেন? ক্লাসরুমের ভিতরে কি আসছে আইডি.সিএসভি দেখা যায়? Yes, sir. তো এই পাথটা আমার লাগবে। এই পাথটা পাওয়া খুবই সহজ, আমি জাস্ট রাইট ক্লিক করে এই কপি পাথ এখানে গেলেই হবে। তো এই পাথটা কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে চলে আসা হচ্ছে আমার ডাটা পাথ। তো এই ডাটা পাথ থেকে আমি আসলে ডাটা সেট লোড করবো। ডাটা সেট লোড করার জন্য পাইথনের কোড হচ্ছে এটা, যে ইনফর্ম পিএইচপি লাইব্রেরি আছে এটার মাধ্যমে লোড করে। এবং এখানে আসলে আপনারা দেখছেন আগেই যে কমা সেপারেটর, তাই না? এটা শুরুতে যদি আপনারা দেখেন, একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা, তো এখন এরপরে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আইরিস ডাটা সেটে যাই, একটু দেখাই জাস্ট। এটা কিন্তু কমা সেপারেটেড, তাই না? মানে কমা দিয়ে সেপারেট করা আছে প্রত্যেকটা ভ্যালু। তো এই কারণে এখানে দেওয়া আছে হচ্ছে ডিলিমিটার ইকুয়াল টু কমা। এই যে দেখেন
ডেলিমিটার ইকুয়াল টু কমা দেওয়া আছে। তো অনেক ফাইল থাকে যেগুলো আবার সেমিকোলন দিয়ে সিমিলার থাকে, তো ওগুলো সেমিকোলন হবে, তো আমাদের ক্ষেত্রে কমা দিলেই চলবে। ওকে, আমি তাহলে রান করে দিই, তাহলে লোড হয়ে গেল। তো আমরা যদি একটু দেখি এই যে মাই ডাটা যেটা আমরা লোড করলাম সেটা আসলে কোন টাইপের, সেটাকে লিস্ট নাকি নামপাই অ্যারে। তো সেটা দেখবেন যে নামপাই অ্যারেই আসবে আসলে। তা আপনি যদি চান যে আমি লিস্ট আকারে দেখতে চাই, তো আপনি সেটাকে লিস্ট আপনারা দেখছেন অলরেডি পাইথন ক্লাসে যেভাবে লিস্টে রূপান্তরিত করা যায়, তা আপনি রূপান্তরিত করতে পারবেন, সমস্যা নেই। পরে যদি ভিউ করেন তাহলে এই যে এরকম একটা ডাটাসেট দেখা যাবে। এই যে আমি জাস্ট প্রথম 5টা রো প্রিন্ট করছি, তো রো আছে মোট 150টা। আমি জাস্ট প্রথম 5টা প্রিন্ট করে দেখালাম যে আসলে চেহারা যে এমনই। 5টা কলাম আছে এবং হচ্ছে এই প্রথম 4টা হচ্ছে অ্যাট্রিবিউট, লাস্টটা হচ্ছে কি আউটপুট। আর এই পার্টটা আপাতত আপনাদের লাগবে না, ঠিক আছে। এটা পরে হচ্ছে ওই কেএনএস মাস্টারিং করার সময় এবার এটা লাগবে আমাদের। এখন এটা আপনাদের ধরারই কোনো দরকার নেই, কথা বোঝা যাচ্ছে? তাহলে আপনাদের কাজ হবে হচ্ছে জাস্ট এই কোড, মানে এই জাস্ট আসলে এটাই হচ্ছে আসলে লোডিং এর কোড। যেগুলো তো আসলে ভিউ করলাম জাস্ট, এটাই আসলে লোডিং এর কোড। আপনারা চাইলে এটা আসলে অফলাইন মানে আপনার পিসিতে রান করাতে পারেন অথবা কোল্যাবে রান করাতে পারবেন, ঠিক আছে? বুঝা যাচ্ছে বিষয়টা? ইয়েস স্যার। আচ্ছা, তো এইটুকু যদি আমরা মোটামুটি ক্লিয়ার হই তাহলে এরপরে আমরা আসি। এটা হচ্ছে ডাটা সেট লোডিং। আপনারা এটা পরে পেস্ট করবেন, চালাই দেখবেন 80 মিনিট টাইম তো আসবে, সমস্যা নেই। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ডাটা সেট প্রিপারেশন। এটা মানে হচ্ছে আসলে ট্রেনিং ভ্যালিডেশন আর টেস্ট সেটে ভাগ করা। তো আমরা যেটা করবো টিপিক্যালি ট্রেনিং সেটে 70% ডাটা সেট ডাটা রাখবো, ভ্যালিডেশনে 15% আর টেস্ট সেটে রাখবো হচ্ছে 15%। তো ডাটা সেটটা যেহেতু আসলে ছোট, আমাদের ডাটা সেট কিন্তু ছোট, তাই না? মানে we have only 150 samples in one data set and 442 samples in another data set. সো ডাটা সেটের সাইজ যখন ছোট হয় তখন আসলে এরকম 70-15 ভাগ করা হয় আসলে, হ্যাঁ। আর ডাটা সেটের সাইজ যখন বড় হবে, মানে মনে করেন যে আপনারা একটা বিশাল ডাটা সেট নিয়ে কাজ করছেন যেটা লেন্থ কিনা 1 লাখ মানে 1 লক্ষ বা এরকম রেঞ্জে, তখন আপনারা নর্মালি যেটা করবেন 80-10-10, ঠিক আছে? 80-10-10 ভাগ করবেন তখন, ঠিক আছে? তা আমরা আমাদের ডাটা সেট যেহেতু ছোট সেটা আমরা 70-15 দিয়ে স্টিক করবো আপাতত। তো প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ট্রেনিং ভ্যালিডেশন টেস্ট নামে আসলে 3টা সিস্টেম এখন ওপেন করেছি। এরপরে হচ্ছে আমাদের ডাটা সেটকে আমরা শাফল করেছি। শাফল করা মানে কি একটু বোঝাই বলি। এখানে দেখেন, এখানে কিন্তু স্যাম্পল গুলো কিভাবে আছে দেখেন তো, মানে পরপর আছে না পুরোপুরি, সবগুলো 0 পরপর আছে, সবগুলো 1 পরপর আছে। এইভাবে থাকাটা আসলে আমাদের জন্য একটু ঝামেলা করে, কারণ আমরা তো এখন আসলে কি করবো, আমরা এখন আসলে মানে ডাটা সেটটাকে ট্রেনিং ভ্যালিডেশন টেস্টে ভাগ করবো। আমরা চাই যে স্যাম্পলগুলো একটু মিলাই মিশাই থাকুক, মানে 0, 1, 2 এগুলো একটু মিলিয়ে মিশে থাকুক আর কি, বুঝতে পারছেন? এই জন্য আমরা যেটা করবো আমরা শাফল করবো, ঠিক আছে? শাফল করবো কাকে? এই সবগুলো স্যাম্পলকে আমরা কি করবো, শাফল করবো। তো শাফল কিভাবে করবো? শাফল আপনাদের হাতে হাতে করার দরকার নেই কোনো। শাফলের জন্য পাইথনে একটা ফাংশন লাইব্রেরি বা ফাংশনই আছে একটা, ওই ফাংশন কল করলেই শাফল হয়, অটোমেটিক্যালি হয়ে যায়। জাস্ট একটা লাইনের কোড, এটা দেখে নেবেন নিজেরা ইন্টারনেট থেকে। কথা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তো এখন এই ডাটা সেট শাফল করা হয়ে গেল। ডাটা সেটের প্রত্যেকটা স্যাম্পল হাতে নেবেন, এই যে ফর লুপে দেওয়া আছে এখানে। প্রত্যেকটা স্যাম্পল যাবে হচ্ছে হয় ট্রেনিং সেটে, না হয় ভ্যালিডেশন সেটে, না হয় টেস্ট সেটে, ঠিক আছে? আমি আগে আবারও বলি, একটা স্যাম্পল এই 3 সেটে যে কোনো একটা যাবে, কখনোই কিন্তু একটা স্যাম্পল 2টা সেটে যাবে না বা 3টা সেটে যাবে না। কথা বোঝা যাচ্ছে? এখন একটা স্যাম্পলকে আমি ধরলাম ফর লুপ দিয়ে, ধরার পর সেটাকে আমরা আসলে কোন সেটে পাঠাবো সেটা নির্ভর করবে হচ্ছে একটা প্রবাবিলিটির উপরে, ঠিক আছে? with 70% probability the sample will go to training set, with 15% probability it will go to validation set, and with 15% probability it will go to test set. তো probability সিমুলেট করা যায় খুব সহজেই, সেটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। পাইথনে র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য অনেক ধরনের ফাংশনালিটি আছে, অনেক ধরনের আপনার লাইব্রেরি আছে। তো এরকম কোন একটা দিয়ে আপনারা 0 থেকে 1 এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবেন, ঠিক আছে? যদি নাম্বারটা 0 থেকে 0.7 এর মধ্যে আসে তাহলে স্যাম্পল লিস্টটাকে আপনারা ট্রেনিং সেটে পাঠাবেন। আর যদি 0.7 থেকে 0.85 এর মধ্যে আসে তাহলে পাঠাবেন ভ্যালিডেশন সেটে। এছাড়া এলস মানে হচ্ছে আসলে 0.85 থেকে 1, এটাই তো বাকি আছে, আর তো কিছু বাকি নেই। তাহলে পাঠাবেন হচ্ছে টেস্ট সেটে। তাহলে মোটামুটি মোটামুটি 70% স্যাম্পল যাবে হচ্ছে ট্রেনিং সেটে, 15% ভ্যালিডেশন সেটে, আর 15% যাবে হচ্ছে টেস্ট সেটে। কথা বোঝা যাচ্ছে?
ইয়েস স্যার। প্রত্যেক স্যাম্পলের জন্য এই কাজটা করবেন, ঠিক আছে? প্রত্যেক স্যাম্পলের জন্য র্যান্ডম নাম্বার জেনারেট ফ্রম 0 to 1, এরপর হচ্ছে কোন ইন্টারভ্যালে পড়ছে র্যান্ডম নাম্বারটা, এটা অনুযায়ী সেই ইন্টারভ্যালের সেটে আপনি স্যাম্পলটা ঢুকিয়ে দিবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার ট্রেনিং ভ্যালিডেশন টেস্ট সেটে স্প্লিট করা। এটা খুবই সোজা, এবং এখানে 8 লাইন দেওয়া আছে, আপনাদের কোনো হয়তো 8 থেকে 10 লাইনই হবে আসলে, এখানে 10 লাইনের বেশি হবে না, আমি এখানে লিখিয়ে দিচ্ছি মোটামুটি, ঠিক আছে? এই হয়ে গেল ডাটা সেট প্রিপারেশন। এখন আমাদের দুটো টাস্ক আছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে রিগ্রেশন। ক্লাসিফিকেশনটা করবো হচ্ছে আমরা আইরিশ ডাটা সেটের উপর, কারণ আমরা আগেই বলেছি যে আইরিশ ডাটা সেটটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন ডাটা সেট। তো ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। আমি এখানে জাস্ট k=5 এমনি লিখেছি, আপনারা k=3, 5, 7 অনেক কিছু টেস্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, এটা আমাদের ইচ্ছা। তো আমরা আগেই বলেছি যে আমরা আমাদের কে এর মানে আমাদের মডেলের এখানে কোন নব কয়টা, আমাদের এখানে মডেলের নব একটাই, সেটা হচ্ছে কে। এটা আগেই বলেছি, কিন্তু খেয়াল আছে নাকি আমাদের মডেলে যে একটাই নব কে? জি স্যার। কে এর ভ্যালু চেঞ্জ করে করে আমরা কিন্তু আসলে দেখবো পারফরম্যান্সটা ভ্যারি করতেছে কিনা। আচ্ছা, এখন পারফরম্যান্সটা দেখা হয় কোথায়, ভ্যালিডেশন সেটে নাকি ট্রেনিং সেটে? পারফরম্যান্সটা ভ্যালিডেশন সেটে দেখা হয়। টেস্ট সেটে তো আর আমরা এখন যাবো না, টেস্ট সেটে যাবো হচ্ছে একদম লাস্টে, মানে লাস্ট ব্যালেন্স এখানে দেখাবো টেস্ট সেটের বিষয়ে। আমরা ভ্যালিডেশন সেটের উপর শুরুতে করবো আর কি। তো আমরা ভ্যালিডেশন সেটের একটা করে স্যাম্পল হাতে নিব, নিয়ে সেই ভ্যালিডেশন স্যাম্পলটা কোন ক্লাসের সেই ক্লাসটা আমরা বের করব মডেলের সাহায্যে, আমাদের কেন অ্যালগরিদমের সাহায্যে। সেই ক্লাসটা বের করার পরে সেই ক্লাসটা কি আসলে কারেক্ট নাকি কারেক্ট না সেটা আমরা বের করব। এটা আমরা একটু আগে দেখেছি, কিন্তু এখানে যখন আমরা দেখিয়েছি যে পেইন্ট 3D এর মধ্যে, এখানে আমরা এইটাই দেখিয়েছি আসলে একটু আগে, ঠিক না? তো আমরা ভ্যালিডেশন স্যাম্পলের ক্লাস ভ্যালু কিভাবে বের করি কেন অ্যালগরিদমের মধ্যে, আপনারা বলেন আমাকে এখন কিভাবে বের করি বলেন তো। কি করছিলাম এখানে, এই মানে যে ভ্যালিডেশন স্যাম্পলটা ক্লাস কিভাবে বের করে? স্যার এভারেজ করে। ক্লাসের বেলায় কি আমরা এভারেজ করি নাকি মেজরিটি নেই? স্যার মেজরিটি। কাদের মধ্যে মেজরিটি নেই? আর মেজরিটি যে নিব কাদের মধ্যে মেজরিটি নেই? স্যার নিয়ারেস্ট পয়েন্টগুলো। আমাকে কোশ্চেন করেন না, মানে আমি আপনাকে কোশ্চেন করতেছি আর কি, আমি তো তখন বললাম এগুলো নিয়ারেস্ট পয়েন্টগুলো। হ্যাঁ ঠিক আছে, এখন নিয়ারেস্ট পয়েন্টগুলো কাদের মধ্যে থাকে, মানে কাদের মধ্যে থেকে নিয়ারেস্ট? স্যার টেস্ট এন্ড ভ্যালিডেশন। টেস্টের ভ্যালিডেশন তো অবশ্যই না, ট্রেনিং পয়েন্টের মধ্যগুলো থেকে নিয়ারেস্ট পাঁচটা আমরা নিই। ট্রেনিং পয়েন্ট না, এগুলো সব ট্রেনিং পয়েন্ট। এগুলো এই যে নীলগুলো ডট এগুলো সব ট্রেনিং পয়েন্ট, লালগুলো ট্রেনিং পয়েন্ট। বললাম না যে এই স্যাম্পলের ক্লাস বের করার জন্য আমরা ট্রেনিং স্যাম্পলের মধ্যে থেকে ক্লোজেস্ট পাঁচটা নিই, নিয়ে তারপর হচ্ছে সেটার মাধ্যমে আমরা বের করে হচ্ছে এই স্যাম্পলের ক্লাসটা কত হবে সেটা। তো এটাই আমরা করবো, ট্রেনিং স্যাম্পল সবগুলো নিব আমরা, নিয়ে আমরা এই যে ভ্যালিডেশন স্যাম্পল ভি যেটা, সেখান থেকে প্রত্যেকের ডিসটেন্স বের করব, ঠিক আছে? ডিসটেন্স বের করবো প্রত্যেকের, ডিসটেন্স বের করে ডিসটেন্স গুলো একটা লিস্টে আমরা স্টোর করবো আর কি। তার মানে আবার দেখেন, একটা ভ্যালিডেশন স্যাম্পল ভি, সেখান থেকে সকল ট্রেনিং স্যাম্পল টি এর ডিসটেন্স বের করতেছি আমরা, বের করে একটা লিস্টের মধ্যে সঞ্চয় করতেছি। ওই লিস্টটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব, মানে ছোট থেকে বড় যেটাকে বলে আর কি। তো ওই লিস্টের প্রথম কে সংখ্যক স্যাম্পলই হবে হচ্ছে কি, আমার নিয়ারেস্ট স্যাম্পল হবে না, নিয়ারেস্ট কে স্যাম্পল হবে না। ইয়েস স্যার। কারণ ডিসটেন্সকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা মানে কি, মানে হচ্ছে প্রথম কে সংখ্যক ডিসটেন্স তো সবচেয়ে ছোট কে সংখ্যক ডিসটেন্স, কারণ ছোট থেকে বড় সারাচ্ছে। তার মানে আমরা প্রথম কে সংখ্যক স্যাম্পল নিয়ে নিব, ওই স্যাম্পলের মধ্যে মেজরিটি ক্লাস কোনটা সেটা আমরা বের করবো। এটা আপনারা ফর লুপ দিয়ে করতে পারেন, অথবা পাইথনে ফাংশন আছে, ওই ফাংশন দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের ইচ্ছে। এখন দেখবো যে এই ক্লাসটা কি আসলে আমাদের ডাটা সেটের যে ক্লাস দেওয়া আছে সেটার সাথে মিলছে কিনা। মিললে ঠিক হবে, আর না মিললে ঠিক হবে না। তো এই কাজটা আসলে প্রত্যেক ভ্যালিডেশন স্যাম্পলের জন্য করতে হবে। একটা ভ্যালিডেশন স্যাম্পল নিব,
সবগুলো ট্রেনিং স্যাম্পল নিব, এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসটেন্স বের করব ফিচারের মধ্যে। বের করার পরে হচ্ছে এই ডিসটেন্স স্টোর করবো একটা লিস্টের মধ্যে। লিস্টের মধ্যে সবগুলোর জন্য ডিসটেন্স স্টোর করার পরে আমরা সর্ট করবো অর্ডারে। সর্ট করে প্রথম কে সংখ্যক নিব, সেই কে এর মধ্যে থেকে মেজরিটি ক্লাসটা বের করব এবং দেখবো যে এই মেজরিটি ক্লাসটা যেটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড ক্লাস সেটা কি আসলে কারেক্ট নাকি কারেক্ট না, এটা আমরা দেখবো। তাহলে মনে করেন যে আপনার 25টা ভ্যালিডেশন স্যাম্পল যদি থাকে আমার হাতে, 25টার মধ্যে মনে করেন কারেক্ট হয়েছে হচ্ছে 20টা আর 5টা হয়েছে ইনকারেক্ট, তাহলে অ্যাকুরেসি কত হবে? অ্যাকুরেসি হবে হচ্ছে 20 ডিভাইডেড বাই 25 ইনটু 100 নাকি এত পার্সেন্ট। ইয়েস স্যার। তো এটাই হচ্ছে তাহলে আপনার k ইকুয়াল টু 5 এর জন্য আপনার ভ্যালিডেশন অ্যাকুরেসি। কথা বোঝা যাচ্ছে? স্যার এখানে ক্যাপিটাল n-1 কেন করলাম ফিচার্স? না এটা আচ্ছা, এটা মানে হচ্ছে বেসিক্যালি লাস্ট টার্মটা বাদ যাবে আর কি, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, এটা তো আপনাদের বলছি এতক্ষণ মুখে আগে, মানে এই লাস্ট টার্ম তো নিব না, আমরা নিব ডিসটেন্স বের করার সময় লাস্ট টার্মটা। না তো ওইটা বোঝানোর জন্য দিস হচ্ছে n-1, মানে হচ্ছে প্রথম n-1 শব্দ লাস্টটা বাদ যাবে, মানে এটা বোঝানোর জন্য আর কি। বুঝতে পারছেন? তো এটা আসলে মানে যতটুকু কোড লিখছি তার সঙ্গে 3-4 লাইন বেশি হতে পারে, বেশি হবে না আসলে, মানে 3-4 লাইন বেশি হবে যদি আপনি মেজরিটি ক্লাস বের করার জন্য আপনি ফাংশন না ইউজ করেন, তাহলে আসলে 10-12 লাইনের মধ্যে আসলে হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো এখন যেটা করতে হবে, যেটা আরেকটা বিষয় একটু বলে রাখি যে এটা কিন্তু করলাম k ইকুয়াল টু 5 এর জন্য, তো এই k ইকুয়াল টু 5 এর জন্য সবচেয়ে ভালো আসবে, দ্যাটস নট নেসেসারি, তাই না? k ইকুয়াল টু 5 এর জন্য ভালো আসবে এটা তো আসলে আমরা বলতে পারি না আসলে। আমরা জন্য এই সেম কোডটা রান করব আবার k ইকুয়াল টু 1, 3, 5, 10, 15 এরকম কয়েকটা ভ্যালুর জন্য, ঠিক আছে? এরকম কয়েকটা ভ্যালুর জন্য আমরা কি করব, আমরা এই কোডটুকু রান করব। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। একটা ওয়ার্ড ফাইল আমরা একটা ওয়ার্ড ফাইল নিব আর কি, এটা ম্যানুয়ালি করব। আমরা একটা ওয়ার্ড ফাইল নিব, এরকম ওয়ার্ড ফাইলে আমরা টেবিল বানাবো, ঠিক আছে? ওয়ার্ড ফাইলে আমরা একটা টেবিল বানাবো, টেবিলের মধ্যে থাকবে হচ্ছে দুটো কলাম। আমি টেবিলটা বানাই এখানে একটা এমনিতেই জাস্ট শো করার জন্য। মনে করেন এখানে 500 যদি দেই, এটা হচ্ছে আমার কে আর এটা হচ্ছে আমার ভ্যালিডেশন অ্যাকুরেসি। তো কে বিভিন্ন কে ভ্যালুর জন্য অ্যাকুরেসি কত আসছে এটা আপনি এখানে লিখে রাখবেন আগে, বুঝতে পারছেন? ইয়েস স্যার। তো এখন মনে করেন যে 5 এর জন্যই সবচেয়ে বেশি আসছে, আমি জাস্ট মনে করেন বলতেছি, আমি তো জানি না কত জন্য বেশি আসবে, এবং এমন হতে পারে 3 এর জন্যই বেশি আসছে, তাই না? তো 5 এর জন্য মনে করেন বেশি আসছে, তাহলে আলটিমেটলি আপনার টেস্টের যে অ্যাকুরেসি সেটা আপনি কিসের মানে কোন নবের জন্য আপনি করবেন সেটা আপনি k ইকুয়াল টু 5 এর জন্যই করবেন, ঠিক না? সো এখানে বলা আছে এর জন্য নাও টেক দ্য কে উইথ দ্য হাইয়েস্ট ভ্যালিডেশন অ্যাকুরেসি, ঠিক আছে? টেক দ্য কে উইথ দ্য হাইয়েস্ট ভ্যালিডেশন অ্যাকুরেসি, এই কেটা ইউজ করে আপনি এখন টেস্ট অ্যাকুরেসি বের করবেন। টেস্ট অ্যাকুরেসি বের করার জন্য এই কোডের মধ্যে চেঞ্জ হবে কোথায় একটু বলেন তো আমাকে। স্যার একদম ফার্স্ট লাইন এখানে টেস্ট দিয়ে দিলেই হবে, তাই না? আর তো কিছু চেঞ্জ নাই। আর এখানে টেস্ট স্যাম্পল দিয়ে মানে ভ্যালিডেশনের জায়গায় টেস্ট দিয়ে দিলেই আপনার কোড কিন্তু সেম। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ স্যার। এখানে এটাই বলা আছে, এখানে রিপ্লেস ভ্যালিডেশন সেট অফ লাইন নাম্বার 1 উইথ টেস্ট সেট, তাহলে হচ্ছে আপনার কাজ হয়ে গেল। তার মানে কোড কিন্তু লেখা লাগতেছে না আসলে, সেম কোড জাস্ট হচ্ছে ভ্যালিডেশনের জায়গায় টেস্ট দিয়ে দিলেন। তো এখানে আমি দেখেন আপনাদের বলছি একটু আগেই ELMS এ, সেটা হচ্ছে যে আপনাদেরকে দুইটা পাই ফাইল আর দুইটা ডক ফাইল জমা দিতে হবে। তো একটা পাই ফাইল আপনারা বুঝে গেলেন, সেই পাই ফাইলটা হচ্ছে টিএনএন ক্লাসিফিকেশনের জন্য যে পাইথন ফাইলটা আপনারা রেডি করবেন সেটা হচ্ছে একটা পাই ফাইল, বুঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবং এটার করেসপন্ডিং একটা ডক ফাইল থাকবে, সেই ডক ফাইলটা হচ্ছে এই যে একটু আগে যে বললাম একটা টেবিল তৈরি হবে, এবং আপনি এই যে আপনার টেস্ট অ্যাকুরেসি কত সেটা দেখা রিপোর্ট করবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডক ফাইল, বুঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে টিএনএন ক্লাসিফিকেশনের জন্য কি হবে, একটা পাই ফাইল থাকবে, একটা ডক ফাইল থাকবে। তো সিমিলারলি টিএনএন রিগ্রেশনটা আমি এখন দেখাবো,
কেনে রিগ্রেশনের জন্য সেম, একটা পাই ফাইল হবে আর একটা কি হবে, আর একটা ডক ফাইল হবে। কথা বোঝা যাচ্ছে? এই Yes, sir. চারটা ফাইল একটা 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 ফোল্ডারে জিপ করে জিপ ফাইলটা আমাদের বের হবে। কথা বলছেন? স্যার জিপ দুইটা হবে না একটাতে zip হবে? একটা দিয়ে করবেন, এটাতে বলে লিখে দিলাম এখানে ওয়ান জিপ ফাইল আছে না, এই যে এখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে রিগ্রেশনে। রিগ্রেশনটা করবেন হচ্ছে ডায়াবেটিক ডাটাসেটের উপরে লিখে রাখছি এখানে। তো এখানে আমাদের আসলে এরর নিয়ে কাজ করতে হবে। আমরা একটু আগেই আলোচনা করেছি এখানে যে আমাদের আসলে এরর নিয়ে কাজ কেন করতে হয়, এই একটা উদাহরণ দিয়ে। তো সেই কাজে আমরা আসলে করবো এখন। এখানে 1 নাম্বার লাইন থেকে এই যে 6 নাম্বার লাইন পর্যন্ত হুবহু সেম, হুবহু সেম কোড, কোনো ডিফারেন্স নাই, কোনো একদম হুবহু সেম। 7 নাম্বার লাইনে চেঞ্জ হবে, কারণ 7 নাম্বার লাইন এখানে ছিল মেজরিটি ক্লাস, তো এখন ক্লাসের কোনো বিষয় এখানে আর নাই, এখানে হচ্ছে রিগ্রেশন আউটপুট। তাহলে 7 নাম্বারে এখন হবে হচ্ছে এভারেজ আউটপুট, টেক দ্য এভারেজ আউটপুট অফ দ্য টেস্ট স্যাম্পলস। কথা বোঝা যাচ্ছে? Yes, sir. এটাই হচ্ছে স্যাম্পল ভি এর জন্য আপনার আউটপুট, মানে স্যাম্পল ভি মানে হচ্ছে এই যে ভ্যালিডেশন স্যাম্পল যেটা আমরা বলতেছি আর কি এখানে, সেটার জন্য। তার এররটা কি হবে? এররটা হবে হচ্ছে একটু আগেই বললাম যে ট্রু আউটপুট মাইনাস কি প্রেডিক্টেড অথবা রিটার্মেন্ট আউটপুট, যেটা আমরা একই যেটাই বলি এখানে আমরা, সেটা হোল স্কয়ার। বুঝা যাচ্ছে? হোল স্কয়ার না করলে সমস্যা আছে, কারণ হোল স্কয়ার না করলে হচ্ছে আপনার নেগেটিভ এরর এসে পড়বে, তখন আমার নেগেটিভ পজিটিভ এরর কাটাকাটি হয়ে যেতে পারে, সেটা আমরা চাচ্ছি না আসলে। এই জন্য আমরা হোল স্কয়ার নিচ্ছি এখানে। বুঝা যাচ্ছে? Yes, sir. তাহলে আলটিমেটলি মিন স্কয়ার এরর কি হবে, সেটা হচ্ছে মোট ভ্যালিডেশন স্যাম্পলের সংখ্যা দিয়ে মোট এররটাকে ভাগ করে দিলেই আসলে এভারেজ বা মিন, মানে মিন মানে তো এভারেজ, তো সেটা তখন বের হয়ে আসবে। বুঝা যাচ্ছে? Yes, sir. তাহলে এখানে এখন কোন কে ভ্যালুটা আমি নিব? কে তো আমরা আবারও একইভাবে 1 3 5 15 এরকম চেক করবো অনেকগুলো নিয়ে। তাহলে কোন কেটা আমরা আসলে আলটিমেটলি টেস্টের জন্য নিব? যে কেটা মিনিমাম এররটা আসবে সেটাই আমরা টেস্টের গিয়ে ইউজ করবো। বুঝা যাচ্ছে? Yes, sir. Yes, তাহলে sir. এটা যে ডগ ফাইলটা হবে সেখানে আসলে দুটো কলাম হবে আগের মতনই, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে অ্যাকুরেসি বদলে জাস্ট মিন স্কয়ার এরর। ঠিক আছে? তো টেস্টের জন্য সেম, টেস্টের জন্য এই সেম কোড ইউজ করবেন, জাস্ট হচ্ছে ভ্যালিডেশন সেটের জায়গায় টেস্ট সেট বসাই দিলেই কাজ শেষ। ঠিক আছে? এখন এইখানে যে কোড আছে আসলে সেটা আসলে মানে মনে করেন যে এসপিএল ল্যাবের 3টা অনলাইনের মতন, এটা একটা অনলাইন, এটা একটা অনলাইন, এটা একটা অনলাইন। এই হচ্ছে এসপিএল ল্যাবের 3টা অনলাইনের মতো এক্সট্রা। সো এটা এটা আসলে খুবই খুবই ইজি একটা অফলাইন, মানে সবচেয়ে ইজি অফলাইন আসলে আপনাদের এই যে এআই ল্যাবের এটা। তো আশা করি সবাই ঠিকমতো করবেন, কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে? তো আপনারা সাবমিট করেন। আর স্যার ভাইভাটা কবে কোনটা হবে কোনটা এটা বলবো, ভাইভা আদৌ হবে কিনা? হ্যাঁ, কোনটা? স্যার কোনটা কোনটা অনলাইন বললেন স্যার? কাইন্ডলি একটু আরেকবার বলবেন স্যার। অনলাইন তো বলি নাই কোনো। ওরা আমি বললাম যে এসপিএল ল্যাবের অনলাইনের মতো আর কি, এটা মানে এসপিএল ল্যাব করে আসছেন না আপনারা, জি স্যার। এসপিএল ল্যাবের অনলাইনে প্রবলেম দিত ওইটার মতো আর কি, প্রবলেম গুলো ওইটার মতো অনেকটা, মানে খুব সহজ সহজ প্রবলেম একটা। স্যার এই জি স্যার। ডক ফাইলের মধ্যে যে টেবিলের মানে ডাটাগুলা কে ডাটাগুলা যে রাখবো ওগুলা কি স্যার মানে জাস্ট আমি টাইপ করে লিখে রাখবো নাকি টাইপ করে লিখবেন, টাইপ করে লিখবেন। স্যার এই টেবিলটা কি এটা স্যার এটা কোল্যাবের মধ্যে দিয়ে দেওয়া যায় না মানে কোনোভাবে ওখানে তো কোড না, করে করা যায় কোলার বুঝতে ফাইল কিন্তু আমি কোলার ফাইল কিন্তু আমি নিচ্ছি না কিন্তু এখন, কারণ হচ্ছে কোলার আপনারা কিন্তু জমা দেবেন ডট পিওয়াই ফাইল, খেয়াল করেন কিন্তু এটা কিন্তু ভালো কোশ্চেন করছেন একটা। আপনারা কিন্তু ডট পিওয়াই ফাইল জমা দেবেন, খেয়াল করেন। ঠিক আছে? আমি কিন্তু কোলার ফাইল জমা দেবো না। কোলার ফাইল যদি ডাউনলোড করেন তাহলে দেখবেন যে ফাইলের সাথে ডট আইপিওয়াই। ঠিক আছে? আমি কিন্তু জি জি আইপিওয়াই নিবো না আমি কিন্তু, মানে আপনারা কোলারে করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আলটিমেটলি আপনাদের ফিনিশ যে কোড আর কি আলটিমেটলি সেটা আপনি একসাথে একটা ফাইল, একটা ডট পাই ফাইলে নিয়ে সেই ফাইলটা আপনি জমা দেবেন আর কি। বুঝতে পারছেন? জি ঠিক আছে স্যার আচ্ছা, এটা আমি একটু দেখে দিই, আর এটা ভালো কথা বলছেন, এটা নিয়ে মানুষ কনফিউজ হতে পারে। এটা এই সেটিংসে যেতে হবে।
বাংলায় দেওয়া আছে না। মানে আপনারা করলে কোভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু জমা দেওয়ার সময় জাস্ট মানে যে কোডটুকু আর কি রানেবল বা যে কোডটা আসলে আমি রান করবো আলটিমেটলি অফলাইন, সেটা আপনারা জমা দেবেন আলটিমেটলি। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই অফলাইনের বিষয়বস্তু। ওলার থেকে ডট পাই ফাইল নামানো যায় না? না মানে আপনার আসলে কিছুই দেখা যাবে না, মানে একটা গার্বেজ একটা ভ্যালু মানে গার্বেজ কিছু আসবে। আচ্ছা, নামানোর দরকার নেই, আপনারা কপি পেস্ট করে চালাই দেখবেন, সমস্যা তো আর নাই। কপি পেস্ট করে আপনারা আপনাদের অফলাইনে চালাই দেখবেন যে চিহ্ন চলতেছে কিনা, তাহলেই ভালো। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে মানে আজকের অফলাইন বিষয়ে মানে কিছু? আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখাই দিই, ইনস্ট্রাকশন ফাইলটা দেখাই দিই। আচ্ছা, ইনস্ট্রাকশন ফাইল দেখানোর আসলে তেমন কিছু নাই, আসলে আমি বলে দিয়েছি মুখে সবকিছু, তারপর একটু বলে দিই। আচ্ছা, এটা দেখানোর আগে একটু বলেন আগে কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত, মানে যা যা বললাম। স্যার নেক্সট ক্লাসে কি আমাদের এটার উপরে ভাইবা হবে? না, নেক্সট ক্লাসে ভাইবা হবে না। আর ভাইবা আদৌ হবে কিনা বা আমি কি জাস্ট নিজেই বাসায় বসে চেক করবো কিনা সেটা আমি আপনাদের জানাই দিব পরে, সমস্যা নেই। কিন্তু নেক্সট ক্লাসে কোনো ভাইবা হবে না আর কি, জাস্ট সাবমিট করে রাখবেন আপনারা। ঠিক আছে? ওকে স্যার। স্যার এই ল্যাবেও কি স্যার এক্সামের ব্যাপারে রেস্ট্রিকশন নিয়ে আসছেন? মানে সব পরীক্ষা তো বাদ করে দিচ্ছে কি? ল্যাবের বিষয়ে আমি আসলে খুব একটা জানি না যে আসলে এক্সাম কি মানে হবে কি হবে না, কিন্তু আমার কিন্তু সুবিধা হচ্ছে আমার ল্যাবে কোনো এক্সামই নাই। হ্যাঁ, এই জন্য আমার কোনো সমস্যা হয়নি আর কি। তো ওখানে যদি সবাই বুঝতে পারেন তাহলে আমরা একটু মার্ক ব্রেকডাউনে আসি। এটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি হচ্ছে আপনাদের সুবিধার জন্য, যে কেউ যদি কোনো একটা পার্ট না পারেন তাহলে আসলে কতটা মার্ক দিতে পারে তার সেই বিষয়ের জন্য। তো মোট মার্ক হচ্ছে 22.5। তার মধ্যে আমি ডাটাসেট লোড কিভাবে করতে হয় সেটা কোড দিয়ে দিছি। এই কোডটা চালালেই হচ্ছে আপনি পাবেন হচ্ছে 2.5 মার্ক। ফির ভ্যালিডেশন টেস্ট স্পিডের জন্য হচ্ছে 4 মার্ক। তারপর কেরেন ক্লাসিফিকেশন অ্যালগরিদমটা ঠিকমতো লিখতে পারলে হচ্ছে 5 মার্ক। তারপর কে টিউনিং এর টেবিলটা মানে যে টেবিলটা ডক ফাইলে দিবেন, সেই ডক ফাইল টেবিলটার জন্য 1.5 মার্ক। আর টেস্ট অ্যাকুরেসি রিপোর্টিং এর জন্য হচ্ছে 1.5 মার্ক। ঠিক আছে? এটা কিন্তু খেয়াল করে, অনেকে আছেন ডক ফাইল জমাই দেন না, ডক ফাইল জমা না দিলে কিন্তু এই 1.5 দিন যাবে, কাটা যাবে কিন্তু, খেয়াল করে। তারপর রিগ্রেশনের ক্ষেত্রে সেম, অ্যালগরিদমের জন্য হচ্ছে 5 মার্ক, টেবিলের জন্য হচ্ছে 1.5 মার্ক, আর টেস্ট অ্যাকুরেসি রিপোর্ট করার জন্য হচ্ছে অ্যাকুরেসি বলতেছি, এরর রিপোর্ট করার জন্য হচ্ছে 1.5 মার্ক। তো এই হচ্ছে সব মিলে হচ্ছে আমাদের 15 মানে আমাদের 22.5 মার্ক। ঠিক আছে? আর একটা বিষয় একটু বলে রাখি এখানে যে আসলে কেএনএন অ্যালগরিদমটা আমি এখানে ম্যানুয়ালি করাচ্ছি একদম পুরোপুরি কোড করে পাইথনে। তো এসকেলার লাইব্রেরি আছে একটা, তো এই লাইব্রেরিতে সরাসরি কেএনএন লিখলে কেএনএন অ্যালগরিদম চলতে পারে আর কি, ইমপ্লিমেন্টেশন হয়ে যায়। মানে জাস্ট কেএনএন শব্দটা লিখে প্যারামিটার দিয়ে দিলেই অটোমেটিক্যালি কেএনএন ফাংশনটা বা কেএনএন অ্যালগরিদমটা অটোমেটিক্যালি সে চালায় দেয়, মানে আপনার কোনো কোড লিখতে হয় না। তো এটা কিন্তু এইভাবে গ্রহণযোগ্য হবে না, এটা খেয়াল করে নিতে আগে। ঠিক আছে? এরকম 2 জন করছিল আগের বার, যে এই লাইব্রেরিটা ইউজ করে শুধু কেএনএন একটা কল করছে, কল করে আমাকে দেখাচ্ছে এই হলো আউটপুট। আমি বললাম যে ভাই তাহলে আপনার কোডটা কোথায়, মানে কেএনএন এর ফুল কোডটা কোথায়? বলে স্যার এটা তো এটা কল করলে হয়ে যায়। কিন্তু ওটা কিন্তু আসলে গ্রহণযোগ্য হবে না, কারণ আমাদের এখানে অ্যালগরিদমের একদম ভিতরে যে বিষয়বস্তুগুলো সেটা আমরা আসলে এখানে শিখতেছি। ঠিক আছে? তাহলে মার্ক ডিস্ট্রিবিউশনে কি আপনাদের কোনো কনফিউশন আছে? হ্যালো? হ্যাঁ, তাহলে মোটামুটি মানে বুঝছি নাকি সবাই সব কিছু? জি স্যার। ইয়েস। তো ঠিক আছে, তাহলে বুঝলেন তো ভালো কথা। তাহলে সবাই কিন্তু সময় মতো সাবমিট করে এটা, পরে আবার বুধবার সাহেব বলেন না যে স্যার আরো সময় লাগবে। ঠিক আছে? কারণ সবচেয়ে সোজা অ্যালগরিদম দিছি এটা, এখানে যদি সময় লাগে তাহলে কিন্তু আর অন্যগুলো কোনোটাই পারবেন না আসলে, কারণ আসলে জিনিসগুলো একটু একটু করে কঠিন হবে। আর এটা
মানে আমি আশা করি আমি আজকেই আপলোড করে দেবো ভিডিওটা। তো সবচেয়ে ভালো হয় যদি আজকেই করে ফেলেন, কারণ হচ্ছে আজকে মোটামুটি মেমোরি ফ্রেশ আছে আপনাদের ফুলি। আজকে করলে সবচেয়ে সময় কম লাগবে, মানে আপনাদের ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগতে পারে আর কি। আজকে আজকে যদি করেন বসে এক বছর যদি করেন আজকে। চেষ্টা করবো স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে আর আরেকটা কথা হচ্ছে, কেউ কেউ কপি করেন না, আমি আগেই বলতেছি এই বিষয়ে কিন্তু আমি খুবই স্ট্রিক্ট থাকবো, ঠিক আছে, এটা আমি আগেই বলে দিলাম। আর কেউ আরেক ধরনের পাবলিক আছে যারা হচ্ছে মানে কোড হয়তো কিছুই হয় নাই, মানে খালি ভ্যারিয়েবল ডিক্লারেশন করে জমা দিয়ে দেয়, ওইটাতে কিন্তু কোনো লাভ হবে না আসলে, ঠিক আছে। আপনি যদি দেখেন যে এই যে এখানে যে মান ডিস্ট্রিবিউশন বলা আছে আমাদের, এগুলোর মধ্যে আপনাদের কোনো টাস্ক কমপ্লিট হয়েছে আর কি, মনে করেন ডাটা সেট লোড করছেন অথবা মনে করেন ট্রেনিং ভ্যালিডেশন টেস্ট ডিসপ্লিট করছেন, মানে কোনো টাস্ক আপনি কমপ্লিট করছেন আর কি, তাহলে সাবমিট করেন। আর যদি মনে করেন যে আমি কিছুই পারিনি, তাহলে সাবমিট করা দরকার, ঠিক আছে। অ্যাটেন্ডেন্সটা আমি তাহলে নিয়ে নিই। আচ্ছা, স্ক্রিনটাকে শেয়ার অফ করলো কেন? শেয়ার। আচ্ছা ঠিক আছে, রেসপন্ড টু ইওর কলস। তানভীর হোসেন, প্রেজেন্ট স্যার। কামরুজ্জামান লিয়েন, Yes, sir. তানভীরুল আলম, Yes, sir. ফারাহ ফারজানা, ইফাত হক, প্রেজেন্ট স্যার। কৌশিক দেবদাস, ইয়েস স্যার। ইফতেখার হায়দার, Present, sir. আবু শাহজাদ, প্রেজেন্ট স্যার। নিবিরুজ্জামান, প্রেজেন্ট স্যার। সালমান সাকিব, Yes, sir. তারিক আহমেদ, Yes, sir. শফিউল হক, জি স্যার। আশরাফুল আলম, স্যার ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ নোমান, ইয়েস স্যার। হাসান সুমন, রকিবুল ইসলাম, আসিফ মাহবুব, স্যার আকিবুল ইসলাম প্রেজেন্ট। আচ্ছা, আসিফ মাহবুব, ইফরানুল হক, প্রেজেন্ট স্যার। মহিউদ্দিন আহমেদ, এনামুল হাসান, ইয়েস স্যার। কাবিল উদ্দিন বিশ্বাস, প্রেজেন্ট স্যার। নাবিলি হোসেন, রকিবুল ইসলাম, ফাহিম হক, প্রেজেন্ট স্যার। হাবিবুর রহমান, প্রেজেন্ট স্যার। আজিজুল হাকিম, প্রেজেন্ট স্যার। জয়াশ্রী সরকার, জাহাদুল ইসলাম, Yes, sir. সাব্বির সরকার, ইয়েস স্যার। ফাহাদ আল রাফি, প্রেজেন্ট স্যার। শান্ত পোদ্দার, প্রেজেন্ট স্যার। আয়েশা সিদ্দিকা, প্রেজেন্ট স্যার। জহিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। সামিউল ইসলাম, শফিকুল ইসলাম, সাফাত খান, প্রেজেন্ট স্যার। জেমস দে। স্যার চ্যাটে দুইজন লিখছে। স্যার স্যার আসিফ মাহবুব আলম আচ্ছা স্যার। স্যার। আচ্ছা দাঁড়ান, আমি একটু একটা কাজ করি, কয়েকজন অ্যাটেন্ডেন্স নিয়ে গেছে। আচ্ছা, আপনি আসছেন, ফারাহ ফারজান আসছেন, আসেন এবার নাকি আসছেন? আচ্ছা ওকে। এখানে হচ্ছে মেহেদী হাসান সুমন স্যার। আসছেন। জি স্যার। আচ্ছা, আসিফ মাহবুব আসছেন। প্রেজেন্ট স্যার। আচ্ছা, কেউ মনে হয় এখানে আসিফ মাহবুব প্রেজেন্ট। দাঁড়ান, এখানে কি কেউ দিচ্ছে? আচ্ছা, এটা একটু মুখেই বলেন। হ্যাঁ, নাসিম মাহবুব প্রেজেন্ট আছে, ওকে। মহিউদ্দিন আহমেদ আসছেন। আচ্ছা, উনি প্রেজেন্ট দিচ্ছে অলরেডি। এখানে নাবিল হোসেন, আসিফ মাহবুব প্রেজেন্ট তো বললেনই। আর মহিউদ্দিন আহমেদ আসে নাই এখানে। রকিবুল ইসলাম কি আসেন? রকিবুল ইসলাম, জয়াশ্রী সরকার আসেন নাই, সামিউল ইসলাম আসেন নাই, শফিকুল ইসলাম মনে হয় আসেন নাই। দেখি এখানে আচ্ছা, কেউ মনে হয় বাকি নাই নাকি? সবাই ঠিক মতো দিচ্ছেন মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক ফর ইয়ার ফার্স্ট অফলাইন।
আছে? তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হবে তাহলে। ওকে, আসসালামু আলাইকুম।